আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আর আমি জুবায়ের হ্যাঁ, ইসলামকে, জি, জুবায়ের হোসাইন ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন এবং আপনার এই কাজ কিভাবে পেলেন বা ক্লায়েন্টের সাথে কিরকম কনভারসেশন হলো, এগুলি আমাদের সকলকে একটু জানান, যাতে অন্য যারা আছে তারাও যেন উপকৃত হয়। ঠিক আছে? হুম। জি ভাই, ঠিক আছে। ভাই আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই, আমি তো দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন ওনার স্ক্রিন? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই প্রথমে কি মেসেজটা দেখাবো? জি, প্রথম থেকে আপনি দেখান যে আপনার সাথে ক্লায়েন্টের কনভারসেশনটা কিভাবে হলো। সমস্যা নাই, আমরা 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 এখানে। ক্লায়েন্টটা ভাই, ইনি হলো ক্লায়েন্ট হুম। ভিনসেন্ট জে স্মিথ। আচ্ছা, উনি আমাকে প্রথমে এভাবে একটা এসএমএস দিছিল। উনি এসএমএস এ লিখেছে, হাই, আই নিড ফেসবুক পেজ ক্রিয়েশন, ক্যান ইউ হেল্প মি। আপনি এটাকে রিপ্লাই করলেন কিভাবে? আমি প্রথমে হ্যালো দিলাম, তারপরে হাউ আর ইউ দিয়ে তারপরে আপনার আম, একটা এসএমএস করলাম ওনাকে। তারপরে? আমি এই এসএমএসটা করছিলাম, আই এম রিয়েলি গ্ল্যাড ইউ got your message. I am really interested your job because I am an expert at this work. I am perfect for your work. You are the right place now. I am responsible for your work. You can trust me. আচ্ছা, ঠিক আছে, আমি কিছু কথা বলবো এটা পরে। তারপরে আপনি একটু দেখান, মেসেজগুলো দেখান, ইস আই উইল ডু। তারপরে ওকে, তারপরে সেন্ড উনি মি অফার। হুম। যে- আচ্ছা। তারপরে আমি ওনার বাজেটটা শুনলাম। হুম। বাজেটটা শোনার পরে উনি আপনার আপনার যে গিগ ছিল সেটা, বেসিক প্যাকেজটা কত ডলারের ছিল? $10 ছিল ভাই। আচ্ছা, মানে উনি $5 চাচ্ছে। যে $5 ছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে? তারপরে আমি বললাম যে জাস্ট পেজটা ক্রিয়েট করে দেবো, অন্য কোনো অপটিমাইজ হবে না। তারপরে বললো আচ্ছা। ইয়েস। তারপর ওনার ইউজার নেম পাসওয়ার্ড চাইলাম। উনি আমাকে একটা উনি অর্ডার কাস্টম অফার করার পরে তারপরে আমাকে আর কি এটা দিছিল, ফাইলটা দিছিল। একটা ফাইল দিয়েছিল। আচ্ছা, যদি সেই ফাইলের পিন পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু মানে দেখায় না এখন আর, আপনি স্কিপ করে যেতে পারেন। ফাইলটা উনি আচ্ছা। দিছিল, ওনার ইউজার নেম পাসওয়ার্ড আর কোন ওকে। বিষয়ে গিকটা পেজটা ক্রিয়েশন হবে সেটার উপর দিছিল। আচ্ছা, আপনি তার কাছ থেকে সরাসরি ফেসবুক আইডিটাই নিয়েছিলেন? জি জি, ফেসবুক আইডি আচ্ছা, নিয়েছিলাম। আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে উনি বুঝতে ওই পেরেছি। ফাইলটার ভিতরে আর কি কোন বুঝতে বিষয়ে পেরেছি, পেজটা হ্যাঁ। ক্রিয়েশন হবে এটা দিছিল। আচ্ছা, জি। এখন আপনি আপনার ওই আহ, যে পেজটা ক্রিয়েট করেছেন সেই পেজটাতে আপনি যান, যে কোন পেজটা আপনি ক্রিয়েট করলেন বা আপনি কি কি কাজ করতে হয়েছে। আপনি মুখে বলতে পারেন যে কি কি কাজ করতে হয়েছে ওই পেজে তো আপনাকে। ওই ওই পেজে আমি ইউজার নেম আর শুধু নামটা ক্রিয়েট করে দিয়েছি। ওনার আর কি পেজটা তৈরি করা ছিল, আমি দেখলাম আচ্ছা। পেজটা তৈরি করা ছিল। তো আমি ওই পেজটা আর ইয়ে করিনি। পরে উনি মেবি ইউজার নেমটা ক্রিয়েট করতে পারতেছিল না, আচ্ছা। যার কারণে আমাকে হায়ার করছিল। তো পরে আমি ওই পেজের নাম অনুসারে একটা পেজ তৈরি করলাম। তৈরি করে তারপরে আমার আইডি দিয়ে অ্যাডমিন করে আমারে, তারপরে আমি ই করলাম ওইটা আর কি পেজটা আপনার ইউজার নেমটা ক্রিয়েট করছিলাম আচ্ছা। আমি তারা এই যেভাবে যে আর কি পেজের যে করছিলাম। পেজের যে সেট আপ গুলো করতে হয় না আপনাকে, যে যে অ্যাড্রেস দেওয়া, তারপরে অ্যাবাউট সেকশনে যে বিষয়গুলো দেওয়া? না না ভাই, এগুলো করতে হয়নি। আচ্ছা, উনি শুধু বুঝতে পেরেছি। আমি শুধু এখানে ওনার বলছিলাম যে পেজটা ক্রিয়েট করে দেবো, কোনো কিছু সেট আপ করবো না। তো উনি বললো ওকে ঠিক আছে। তার মানে আমি আচ্ছা, এটা বললাম যে উনি মনে হয় শুধু এটা প্রবলেম করছিল যে ইউজার নেমটা ক্রিয়েট করতে পারতেছে না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো ক্লায়েন্টের রিভিউ, কিরকম রিভিউ পেলেন কাজ করার পরে? এই বিষয়গুলো আপনারা একটু দেখুন, হ্যাঁ, যাতে উনি কিছুটা রিভিউ হলেও দিছে আপনাদের এটা। উপকারে লাগে। আচ্ছা, খুবই সুন্দর রিভিউ দিছে যে, is really awesome job done, fast and clear communication, provided professional service, I was very satisfied
with the excellent service delivery, a high quality service on time, seller was very quick to response. খুবই সুন্দর সুন্দর আপনার সম্পর্কে উনি কথা বলেছেন এবং ভালো রিভিউ দিয়েছেন। জি, কংগ্রাচুলেশনস ভাই। আর আমি করছি এটা যে হেলদি ফুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক খুবই সুন্দর। আপনাকে একটা বিষয়ে পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে কনভারসেশনে আরেকটু স্মার্ট হতে হবে, ঠিক আছে? জি দেখবেন যে কনভারসেশনে একই শব্দগুলো যেন রিপিট না হয়। যেমন হচ্ছে আমি দেখলাম যে আই এম পারফেক্ট ফর ইউর ওয়ার্ক, আই এম ডু দি ওয়ার্ক, এই যে আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক, এরকম একই শব্দগুলো কয়েকবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু জি জি আহ আরো একটু ইমপ্রুভ করতে হবে আপনার, যাতে একটু আরো প্রফেশনাল হয় জি কনভারসেশন গুলো। এই বিষয়গুলো জি খেয়াল রাখবেন। আর ছোট ছোট কিছু শব্দও আছে, হ্যাঁ, কথা বলার মধ্যে, মানে কথা শুরু করার আগে কোন ধরনের শব্দগুলো দিয়ে শুরু করবেন, বা আপনি যখন কাজ পেলেন তখন আপনি কি লিখে এটাকে রিপ্লাই করবেন। ছোট্ট ছোট্ট কিছু ওয়ার্ড থাকে, এই ওয়ার্ড গুলো আপনি অনলাইনে ইউটিউবে সার্চ করলে অসংখ্য ওয়ার্ড পাবেন, অনেক ছোট 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 সব লাইন পাবেন, ঠিক আছে? জি এইগুলাকে জি একটু কনভারসেশনে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার চ্যাট যেই ভাষাগুলো এগুলো আরো একটু প্রফেশনাল হয় আর কি, ঠিক আছে? জি জি ভাই, জি জি, থ্যাংক ইউ। ভাইয়া একটু গিগটা থ্যাংক কি ইউ। দেখা যাবে? গিগ গুলা আমরা একটু দেখতাম যদি কিছু মনে না করেন। না, কোনো সমস্যা নাই ভাই, গিগ দেখালে কোনো সমস্যা নাই। না ভাই, গিগ দেখালে সমস্যা নেই। কোনো সমস্যা নাই, কারণ আপনারা যখন গিগ তৈরি করবেন তখন যদি ইউনিক গিগ তৈরি করতে পারেন তাহলে আপনার গিগ র্যাঙ্কে আসবে। যদি কপি পেস্ট করে গিগ তৈরি করেন আপনার গিগ কখনো র্যাঙ্কে আসবে না। এই একটা বিষয় মাথায় রাখবেন। এবার আমি এই কাজ করেছি এই গিগটার উপর। আচ্ছা, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড ফ্যান পেজ। এই যে ওনার হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন ভাই, প্রশ্ন করুন। জি, আমার একটা ফাইবারে গিগ ক্রিয়েট করা আছে, ওইখানে হচ্ছে আপনার ইমপ্রেশন আছে 46 বার, কিন্তু এটা তো খুব কম। তো যে এই কাজের অফারটা পাইছে তার ইমপ্রেশন কতবার হয়েছে, বা তার এই ফাইবারে অ্যাকাউন্টটা কত দিনের, এটা আচ্ছা, একটু জানতে চাচ্ছি। এইরকম একটা বিষয় আছে এখানে, কি জানেন, অনেকের দেখা যায় গিগে কয়েকশো ইমপ্রেশন, কয়েকশো ক্লিক, একটা অর্ডার নাই। ঠিক আছে, এরকম গিগ ফাইবারে অনেক আছে। কি জুবাইর জি হোসেন ভাই, ভাই, জি আছে না ভাই, এরকম? আমার এই পেজটা আমি আমার গিগটা পাচ্ছি কোথায় জানেন? কোথায়? অনলাইনে ফিল্টার করলে 4 নাম্বার পেজে যায়, তারপর পাচ্ছি। কিন্তু আচ্ছা, আমার ওইখানে দেখলাম আরো 4-5টা রিভিউ আছে, তাদের আহ, কোনো ইয়ে নেই, আমার কাজ দিছিল না। রাইট। আপনার ফেসবুক গিগের যে ছবিটা, এটা জি কি আপনি ফটোশপ স্টুডিও ইউজ করেছেন নাকি কোনো অনলাইন টুলস ইউজ করেছেন, কোনটা? না না ভাই, আপনার এটা ইউজ করছিলাম, ক্যানভা। দেখছেন, ক্যানভা পুরোটা। ক্যানভা প্রো হোক বা ক্যানভা ফ্রি হোক, ক্যানভা ফ্রিতেও তো এই সেম ডিজাইনটা করা যাবে, যাবে কি না? জি জি যাবে ভাই। যাবে। ইভেন আমি দেখতে পাচ্ছি আপনার এইখানে ক্যানভা প্রো এর কোনো এলিমেন্টস নাই, সবগুলো ফ্রি এলিমেন্টস, জি 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 ঠিক আছে? জি কারণ আপনি এই ছবিতে ক্যানভা প্রো কোনো এলিমেন্টস আপনি ইউজ করেন নাই। দেখেন, গ্রাফিক ডিজাইনার না হয়েও যে ফাইবারে প্রফেশনাল গিগ ইমেজ তৈরি করা যায়, আপনারা একটু যদি লক্ষ্য করেন কত সুন্দর নিট এন্ড ক্লিন তার ডিজাইনটা। হ্যাঁ, কি কি করবে খুবই সংক্ষেপে উনি তুলে ধরেছেন। তো আপনারা কিন্তু এই বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন। আপনাদের অনেকেই ফাইবার অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা ছিল বা আছে, তারা কিন্তু চাইলেই নতুন করে পূর্ণ উদ্যমে শুরু করতে পারেন। হয়তো আপনার একটু সময় লাগবে, 7 দিন, 15 দিন, 1 মাস সময় লাগবে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। জোবান হোসেন ভাই, আপনার প্রথম কাজটি পেতে কতদিন সময় লেগেছিল? ভাই, প্রথম আর কাজ ভাই তো একটা আমি প্রায় 1 সপ্তাহ 12 দিন পরে পাইছিলাম। গিগ ক্রিয়েট করার পরে? জি জি। আমি আচ্ছা, আসলে গিগটা একটু মার্কেটিং করছিলাম ভাই, টুইটারে এবং লিঙ্কডইনে। গুড। তো এই যে টুইটার বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, যেখানে আপনি গিগ এই লিঙ্ক গুলো পোস্ট করেন না কেন, গিগে একটু ক্লিক থাকলেও গিগটা একটু র্যাঙ্কিং এ থাকে আর কি। কিন্তু জি জি আহ, এই হচ্ছে একটা বিষয়। আর ফাইবারে ক্লায়েন্টরা যখন আপনাকে অর্ডার দিবে, প্রথমে তারা দেখবে যে হচ্ছে আপনার টাইটেলটা কি দিলেন বা আপনার ছবিটার মধ্যে কি ফুটে উঠেছে, এটার উপরে তারা ডিপেন্ড করে অর্ডার দেয়, ঠিক আছে? হুম। তার যে অ্যামাউন্টের মধ্যে ওইটা আহ, তিনি স্যাটিসফ্যাকশন পাবে কিনা, এটা একটা বিষয় আছে। তো আপনার $10 খুবই
রিজনেবল একটা প্রাইস, এবং আপনি এখানে অনেকগুলো অপশন ক্লায়েন্টকে দিচ্ছেন। ঠিক আছে, এই যেমন আপনি ওয়েবসাইট ইন্টিগ্রেশন দিয়েছেন, পেজ সেটআপ দিয়েছেন, এবং একটা প্ল্যাটফর্ম ফেসবুক পেজ ক্রিয়েশন, অটো রেসপন্স, সিটিএ বাটন, প্রোফাইল পিকচার, ওয়ান পোস্ট। আপনি চাইলে একটা কাভারও লিখে দিতে পারতেন। ঠিক আছে, নট আ বিগ ডিল। কাভার ফটোটা আমি এই যে পেজ টাইটেলে দিয়েছিলাম তো এই জন্য আর এখানে দিইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ঠিক এমনি আছে। কাভার ফটো তারে দিয়ে দিচ্ছি তো, এই জন্য আর এই আচ্ছা, রং ওকে, করিনি। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, এবং অনেক ভালো লাগলো যে আপনি এখন ধীরে ধীরে টুকটাক কাজ পাচ্ছেন। আশা করি আপনার এই গিগটা যদি র্যাঙ্কিং এ থাকে, অনেকগুলো কাজ আপনি একটা গিগেই করতে পারবেন। ঠিক আছে, আর যখনই প্রথমে তো খুঁজে আপনার যদি পাচ্ছিলাম আর না 10 থেকে 12টার মতো কাজ যদি আপনি করে নিতে পারেন 1 মাস বা 2 মাসের মধ্যে, বা যদি টুকটাক 1 সপ্তাহ পরেও যদি আপনি অর্ডার পান, ঠিক আছে, জি আপনি যে প্রসেসে আগাচ্ছিলেন ওই প্রসেসেই আগান, এবং আরো বেশি বেশি অ্যাক্টিভ থাকেন। যখনই অনেক হয়তো বা দেখা যায় 10-15 বার সেল হয়ে যাবে ওই গিগটা, ওই গিগ কিন্তু আর র্যাঙ্কিং এ কমবে না, বুঝতে পেরেছেন? জি জি যদি আপনি কোনো ফল্ট না করেন, মানে ফল্ট বলতে যে অনেক কারণ থাকে না, যে ফেসবুক সরি আপনার গিগটা সাসপেন্ড করতে পারে, আপনাকে ওয়ার্নিং দেয়। ঠিক আছে, জি এই জি যদি আপনি ওয়ার্নিং পাওয়া কিন্তু আবার ক্ষতির বিষয় আছে, এগুলো কিন্তু আপনি জানতে হবে। হ্যাঁ, তো জি জাস্ট জি ফাইবার গিগটাকে টিকায় রাখেন, আর যেভাবে মার্কেটিং করে যাচ্ছেন মার্কেটিংটা করতে থাকেন। ফেসবুক গ্রুপেও কিন্তু আপনি আপনার চাইলে গিগ মার্কেটিং করতে পারেন। যত বেশি ক্লিক নিয়ে আসতে পারবেন তত বেশি কিন্তু এটা র্যাঙ্কিং এ থাকবে। ঠিক আছে, জি জি ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার অফ করতে পারেন। আমরা আজকের মেইন ক্লাসে যাব, কিছু বিষয় আছে আমাদের বাকি, সেইগুলো দেখবো আমরা। আর আপনারা একজন কি আমাকে জানাবেন যে আমার অডিও ভিডিও ফেসবুকে সব ঠিকঠাক আছে কিনা, একটু চ্যাট বক্সে যদি জানান। একটু ফেসবুক লাইভটা একটু চেক করুন ভাই সবাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আপনাদের হয়তো বা মনে আছে যে আমরা গত ক্লাসে যে বিষয়টি শিখেছিলাম সেটি হচ্ছে কিভাবে আমাদের ওয়েবসাইটে কি করা যায়, অন পেজ এসইও করা যায়। আচ্ছা, আমি আমার নামটা একটু চেঞ্জ করে ফেলি। ঠিক আছে, তো আপনারা যারা প্র্যাকটিস করতে পারেন নাই তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা সবাই নিজ দায়িত্বে ফেসবুক পোস্টে অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন যে আপনাদের কি প্রবলেম হচ্ছে। আমরা চেষ্টা করব সেই প্রবলেম গুলো নিয়ে আরেকবার আলাদা একটা সেশনস করে আপনাদের সাথে আলাপ আলোচনা করার। অনেকেই আছেন যারা কোর্স থেকে আহ, ঝরে পড়েছেন বা ক্লাস কন্টিনিউ করতে পারছেন না, তাদের তারাও যদি পোস্টে এসে কমেন্টস করে, আমরা চেষ্টা করব যে তাদেরকেও 1 সপ্তাহের মতো সুযোগ দিব টেনে তোলার। ঠিক আছে, এই একটা বিষয় আছে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে টাইটেল ট্যাগকে অপটিমাইজ করে নিতে হয়। অপটিমাইজ করা বলতে টাইটেল ট্যাগের মধ্যে মেইন কিওয়ার্ডটা দিতে হয়, তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ড নেম দিতে হয়, বা আর হচ্ছে দেখেছিলাম যে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয়। আপনার যে পোস্ট অথবা যে পেজ, সেই পেজের পারমালিঙ্কটাকে ঠিকঠাক করে দিতে হয়। আমি আপনার সকলকে একটু মিউট করে দিই, অনেকেই আনমিউট করে রেখেছেন। আচ্ছা, দেখেন, এই বিষয়টুকু আমরা দেখেছিলাম। তারপরে আমরা পরের ইতি আসি। অ্যাকচুয়ালি আরেকটা বিষয় আমাদের চেক চেক করতে হয় যে আমাদের টাইটেলটা, যে ব্লগে আপনি পোস্ট করছেন আপনার ওয়েবসাইটে, এই টাইটেলটা কি ইউনিক আছে কিনা। যেমন আমার এই যে ওয়েবসাইট, যেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা হচ্ছে ড্যাশবোর্ড। অল পোস্টের মধ্যে ক্লিক করলে একই রকম টাইটেল, এই যে হাউ টু ফিশ টপ 5 আলটিমেট গাইড, যেটা আমরা গত দিন যেটা করেছিলাম, এই একই টাইটেল দিয়ে অন্য কোনো পোস্ট আমার এখানে আছে কিনা, এটা একটু সতর্ক থাকতে হবে। যদি থাকে ওইটাকে আমরা কি করব, একটু মডিফিকেশন করে ইউনিক রাখার চেষ্টা করব। কারণ বলা হচ্ছে মেক শিওর ইউর টাইটেল ট্যাগ ইজ ইউনিক, নো ডুপ্লিকেট টাইটেল অন ইউর ওয়েবসাইট। ডুপ্লিকেট টাইটেল থাকা যাবে না, তবে ডুপ্লিকেট টাইটেল অথবা ডুপ্লিকেট পোস্টের একটা ধরন আছে, সেটা আমি হয়তো শেষের দিকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি ডুপ্লিকেট কন্টেন্ট ওয়েবসাইটে রাখতে পারেন অনেক কাহিনী করে। তারপরে আমরা দেখেছিলাম যে টাইটেলের মধ্যে আপনি চাইলে টাইটেলের নামের পরে এই যে যেমন হাউ টু ফিশ টপ 5
কি লিখছিলাম আমি, আলটিমেট গাইড লিখেছিলাম। আপনারা চাইলে টপ 10 চেকলিস্ট লিখতে পারেন, বা হচ্ছে রিভিউ, আপনার যে টাইটেলের যে নাম হবে সেটা শেষে এই শব্দগুলোকে আপনি ইউজ করতে পারেন। এইগুলো অনেক এসইও ফ্রেন্ডলি শব্দ, ঠিক আছে, অনেক বেশি এসইও ফ্রেন্ডলি শব্দ এগুলো। তারপরে অনেকের প্রশ্ন হতে পারে টাইটেলটা কত বড় রাখবো। মেক ইউর আর্টিকেলস টাইটেল উইথ 50 to 70 ক্যারেক্টার্স লং। অনেকেই দেখা যায় খুবই শর্ট করে টাইটেল লেখেন, অনেকে আবার বড় করে টাইটেল লেখেন। তো এইটা আবার ইউএসডিসিও তে কি করা যায়, দেখা যায় যে আপনার ফেসবুক পোস্ট, সরি, ওয়েবসাইটের পোস্টের টাইটেলটা কি ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে, এটা কিন্তু আপনাকে দেখাবে, ঠিক আছে। বলবে যে যদি ছোট হয় তাহলে বলবে যে আপনার টাইটেলটা অনেক শর্ট, এটাকে কিন্তু রেড মার্ক করে দিবে। যদি মোটামুটি ঠিক থাকে তাহলে বলবে যে ইয়েলো কালার, আর যদি মোটামুটি ভালো হয়ে যায় গুড বা বেটার। সেই ক্ষেত্রে মোটামুটি একটা আহ ধরে নিতে পারেন যে 50 থেকে 70টা ক্যারেক্টার হলে টাইটেলটা বেশ গুগলে রিডেবল হয়। অনেক পোস্ট দেখবেন গুগলে র্যাঙ্কে আসে, এত বড় লাইন লেখা যে ওইটা অর্ধেক আপনি আর পড়তে পারেন না, ঠিক আছে। ওই পোস্টগুলো কিন্তু ইউজার ফ্রেন্ডলি না। আপনার পোস্ট যদি যত, ইভেন ফাইবারেও, ফাইবারে কিন্তু একটা টাইটেল, একটা লেন্থ আছে, বুঝতে পেরেছেন। ফাইবারে আপনার যে গিগ আছে সেই গিগ গুলোর টাইটেল যদি আপনি অনেক বড় লিখেন, অনেক সময় ওটা কি করা যায় না, দেখা যায় না। মানে ক্লিক করে ফির আবার মোর থেকে ভিউ করে দিতে হয়, যেরকম ফেসবুকে অনেক পোস্ট থাকে না এরকম, মোর থেকে ক্লিক করে ভিউ করতে হয়। এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি না টাইটেলের ক্ষেত্রে। চেষ্টা করবেন 50 থেকে 70টা অক্ষরের মধ্যে টাইটেলটাকে রাখা। আমরা যেহেতু এই বিষয়গুলো দেখেছি, আমরা আজকে আর কয়েকটা বিষয় দেখবো। তার মধ্যে দেখবো একটা মেটা ডিসক্রিপশন। অনেকের প্রশ্ন ছিল যে মেটা ডিসক্রিপশন কোথায় দেয় বা কিভাবে এটা আসে বা কোন জায়গাতে এটা আসে, এইটা আপনারা দেখতে চেয়েছিলেন। তো ইওএসটিএস এর মাধ্যমে এই মেটা ডিসক্রিপশনটা খুব সহজেই দেওয়া যায়, ঠিক আছে। আমরা আগে দেখে আসি মেটা ডিসক্রিপশনটা কি বা কোথায় এটা থাকে। আমরা গত দিনের টাইটেলটা দিয়ে সার্চ করি, হাউ টু ফিশ লিখছিলাম আমরা। এই যে পোস্টগুলো আসতেছে দেখেন, এই পোস্টগুলোর এই যে লিংক, এটা হচ্ছে টাইটেল। আপনারা যে যে টাইটেলটা প্রথমে যেটা দিচ্ছিলাম আমরা, এই যে এইখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে বড় অক্ষরের যে নীল কালারের যেগুলো এইগুলো। আর মেটা ডিসক্রিপশন হচ্ছে অ্যাকচুয়ালি টাইটেলের নিচে শো করে, এই যে এইখানে, ঠিক আছে। এইটা আবার ইউএসটিসিওতে কোন জায়গা থেকে দিতে হয় সেটা আবার লেখা আছে, দেখুন এই যে এইখানে লেখা আছে যে মেটা ডিসক্রিপশন। আপনার যদি এই ইউএসডিসিও এই প্লাগইনটা চালু থাকে আপনার ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই জায়গাটা দেখতে পারবেন। পোস্টের একদম নিচের দিকে আসবেন, দেখবেন যে মেটা ডিসক্রিপশন লেখা আছে কি, মডিফাই ইউর মেটা ডিসক্রিপশন বাই এডিটিং ইট রাইট হিয়ার। এইখানে আপনি কোন ধরনের বিষয়গুলো লিখতে পারেন। এমন কোনো লাইন লিখতে হবে যে দু এক লাইন দেখেই মানুষ যেন আপনার পোস্টের মধ্যে বা আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করে, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরুন আমরা প্রথমে একটা পোস্ট দেখছিলাম, কি আছে দেখি, যেগুলো র্যাঙ্কে আসছে, দি অ্যাবসোলিউট বিগিনার গাইড টু ফিশিং। এই পোস্টটা যদি আপনি খেয়াল করেন, দিস গাইড স্পেসিফিক্যালি কভার্স স্পিন ফিশিং, হুইচ ইউজড এ রড উইথ এ স্পিনিং রিল অ্যান্ড লিউরস বা রুলস, লুরেস যেটাই বলেন এটা উচ্চারণ, or live bait to attract fish for new anglers। এইরকম ভাবে আপনারা যে দু এক লাইন তিনি লিখছে। তো যারা এই যে স্পিন ফিশিং এ যারা ইন্টারেস্ট ফিল করে, তারা কিন্তু অন্যান্য লিঙ্কে যাওয়ার চাইতেও এটাকে বেশি প্রেফার করবে, ঠিক আছে। সে কিন্তু এটাতে ক্লিক করে সে তার ওয়েবসাইটে প্রবেশ করবে, কারণ সে শুরুতেই এটার একটা মোটামুটি সামারি বলে দিয়েছে যে আপনারা যে শিখেছিলেন যে এলিভেটর পিচ, ঠিক আছে, ওই এলিভেটর পিচটা কিন্তু উনি এই দুই লাইনের মধ্যে কি করছে, লিখে দিয়েছে, তাই না। তো আপনাকেও আপনার পোস্টের যে সারমর্ম, যে জিস্ট আর কি, যে হচ্ছে কি এমন দু লাইন আছে আপনার পোস্টের মধ্যে যেটা আপনি গুগলের মধ্যে দেখালে কি করবে, মানুষজন লিঙ্কে ক্লিক করার মতো একটা আগ্রহ পাবে। এইরকম দুইটা লাইন আপনাকে এখানে লিখতে হবে। তবে এইখানে কিন্তু লেখারও কিন্তু একটা লিমিটেশন আছে, ঠিক আছে। অনেকগুলো দেখেন, পোস্টগুলো দেখেন যেগুলো র্যাঙ্কে আসছে,
কারো মোটামুটি কিছু কিছু লাইন খুব ভালোভাবে দেখা যাচ্ছে, যেমন এই ব্যক্তিরা দেখেন সুন্দর করে লাইন লিখেছে দুইটা, আবার ইনি দেখেন মোটামুটি রিডেবল। কেউ কেউ আছে অর্ধেক লাইন হয় নাই বা একটা বাক্য ফিনিশ হয় নাই। তো আপনাকে একটু এইখানে লেখার সময় একটু সচেতন ভাবে লিখতে হবে যে আপনি যতটুকু শব্দ লিখতেছেন ততটুকুর মধ্যে মোটামুটি দুই একটা বাক্য কাভার হলো কিনা, অসম্পূর্ণ কোনো কিছু থাকতেছে কিনা। তো এইখানেও আপনার চেষ্টা করবেন যে মেটা ডেসক্রিপশনের মধ্যে আপনার যে হেড কিওয়ার্ড যেটা হাউ টু ফিশ যেটা, ওই শব্দটাকে রাখার। আপনার যে কোনো টপিক হইতে পারে, ওই টপিকের যে মেন কিওয়ার্ড ওই কিওয়ার্ডটা দিয়েও কিন্তু এইখানে লিখতে পারেন। যেমন আমরা যদি এইখানে লিখে দেই দিস পোস্ট ইজ বিগিনার্স আলটিমেট গাইড ফর হাউ টু ফিশ, বা আলটিমেট গাইড আপনি অ্যাবাউট দিতে পারেন হাউ টু ফিশ। দেখুন এটা কিন্তু আপনার কি হচ্ছে, ইয়ালো হয়ে আসছে তাই না? এবং আরো আপনি যত বেশি লিখতেছেন তত এটার রেঞ্জটা বাড়তেছে। দেখেন যখনই আপনি একটা নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছে যাবেন তখনই ওটা গ্রিন থেকে হয়তো রেড অথবা গ্রিন অথবা অন্য কিছু আপনাকে শো করবে। দিস পোস্ট ইজ বিগিনার্স আলটিমেট গাইড অ্যাবাউট হাউ টু ফিশ, এনিওয়ান উইজ। আপনি জাস্ট পোস্ট থেকে দুইটা লাইন কপি করে নিতে পারেন। To learn how to fish, কি লেখা যায় বলেন? anyone who interested to learn how to fish must read this blog। ধরলাম আমি এতটুকু লিখলাম, এইখানে আমার এইটুকু লেখার আগে আমি এতটুকু রেখে দিই, এতটুকু রেখে দিয়ে আমি আমার এতে দিয়ে দিই আমরা একটু এসইও অ্যানালাইসিসটা দেখে আসি। এইখানে কি বলেছে দেখেন, আমি কেন এটা লিখলাম। প্রথমে বলতেছে যে মেটা ডিসক্রিপশন লেন্থ, মানে এটা দৈর্ঘ্যটা কিরকম। মেটা ডিসক্রিপশন ইজ টু শর্ট, খুবই অল্প, আন্ডার 120 ক্যারেক্টার্স। 120 ক্যারেক্টার্স এর মধ্যে মানে এটা কি অনেক শর্ট হয়ে গেছে, 120 ক্যারেক্টার নিচে। আপ টু 156 ক্যারেক্টার্স আর অ্যাভেলেবল, 156টা অক্ষর আপনি এখানে লিখতে পারেন। ঠিক আছে, আপনি কিন্তু অনেক কম লিখেছেন। তারপরে দেখেন আমি যদি এইখানে ওইটা পেস্ট করে দেই, এইখান থেকে যদি আমি হাউ টু ফিশ যদি কেটে নেই তাহলে কি আসে একটু খেয়াল করেন। আমি এখানে হাউ টু ফিশটা কেটে রেখে দিলাম। কেটে রেখে দেওয়ার পরে দেখেন এইখানে বলতেছে যে হ্যাঁ মেটা ডেসক্রিপশন ইজ টু শর্ট আপ টু ক্যারেক্টার, তবে আরো কিছু অপশন বলবে যে দেখুন কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, the meta description has been specified but it does not contain the key phrase। বলতেছে যে কি ফ্রেজ মানে কি, ওই যে ফোকাসিং যে কিওয়ার্ডটা, বলতেছে যে মোটামুটি ঠিক আছে এটা, কিন্তু এইখানে কোনো কি নাই, ফোকাস কিওয়ার্ড নাই বা কি ফ্রেজটা নাই। আপনি যখনই ওই ফোকাস কিওয়ার্ডটাকে এইখানে বসিয়ে দিবেন তখনই কিন্তু ওই অপশনটা আর আসবে না। দেখেন কি বলতেছে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে গেছে। দেখুন এই যে যে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন ঠিক আছে, মেটা ডেসক্রিপশন লেন্থটা ওয়েল ডান, তারপরে বলতেছে হচ্ছে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, এই যে এই লাইনটা দেখবেন। আমি একটু জুম করতে পারি আপনাদের সুবিধার জন্য। দেখুন কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন ওয়েল ডান, তারপরে বলতেছে হচ্ছে মেটা ডেসক্রিপশন এটাও ওয়েল ডান। এইভাবে আপনারা মেটা ডেসক্রিপশনটাকে কি করবেন, অপটিমাইজ করে নেবেন। আচ্ছা, এইখানে আরো কিছু বিষয় বলছে।
কি কি বলছে যে ইন্টারনাল লিঙ্কস, আপনারা কিন্তু এইগুলো পড়ে পড়েই কি করতে হবে, আপনাকে অন পেজ এসইওটা করে নিতে হবে। এটা খুব বেশি যে কঠিন কিছু তা না, আপনাকে জাস্ট এই শব্দগুলো শুধু বুঝতে হবে যে আসলে এই শব্দগুলোর অর্থটা কি। বলতেছে যে কি ফ্রেজ ইন সাব হেডিং। সাব হেডিং মানে কি, একটা পোস্টের মধ্যে হেডিং থাকে কয়টা, যদি আপনারা একটু খেয়াল করে দেখেন একটা পোস্টের মধ্যে এটি হচ্ছে আমাদের প্রথম হেডিং, হাউ টু ফিশ টপ 5 আলটিমেট গাইড ইন দিলাম আমি একটা 2021 দিলাম। এটা হচ্ছে আমাদের হেডিং 1। খেয়াল রাখবেন কোডিং এর ভাষায় মোট 6টা হেডিং থাকে। হেডিং বলতে মোটা অক্ষর যে লেখা, শিরোনামে যে লেখা, তার মধ্যে হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত হয়। তো 1 নাম্বার যে হেডিংটাকে, ওইটাকে বলা হয় মেইন হেডিং। সেটা থাকে টাইটেলের মধ্যে। আপনার ব্লগ পোস্টে অন্য কোথাও আর মেইন হেডিং আপনি ব্যবহার করতে পারবেন না, বা পারলেও এটা ইথিক্যাল হবে না, ওটা অন পেজ এসইওতে একটা নেগেটিভ প্রভাব ফেলবে। ঠিক আছে, তো গুগল ক্রলার বা এসইওতে হেডিং 1টা একবারই ইউজ করাটা বেস্ট, এবং একবার আপনি ইউজ করতে পারবেন। বাকি যদি হেডিং আপনি দিতে চান, অনেকে দেখা যায় যে ছোট ছোট করে হেডলাইন দিয়ে বসে, ওইগুলোকে বলা হয় সাব হেডিং। সেটা হতে পারে হেডিং নাম্বার 2 অথবা হেডিং নাম্বার 3। ধরুন আপনি যদি এইটাকে যদি আপনি হেডিং এ পরিণত করতে চান, ধরলাম এইটাকে, দেখুন এই লাইনটাকে যখনই আপনি হেডিং এ চেঞ্জ করতে চাইবেন, আপনার কাছে অপশন দিবে, একটু খুঁজে বের করে নেই, এই যে হেডিং, দেখুন এটা কিন্তু হেডিং হয়ে গেছে। যখনই আপনি হেডিং হয়ে গেল, তখনই কিন্তু এইখানে আবার দেখতে পারবেন যে আসলে এটা কেমন হেডিং হলো, হেডিং 2 হলো নাকি হেডিং 3 হলো। সবচাইতে বড় হচ্ছে হেডিং 1। তো আপনি যদি একবার টাইটেলে হেডিং 1 ইউজ করেছেন, এটাকে আপনি আর ইউজ করবেন না। আপনি চাইলে হেডিং 2 কে ইউজ করবেন। হেডিং 2 হচ্ছে হেডিং 1 এর চাইতে একটু ছোট, হেডিং 3 হচ্ছে 2 এর চাইতে কি আরেকটু ছোট, হেডিং 4 আরেকটু, তারপরে যে হেডিং 6 যেটা, এটা টোটালি প্যারাগ্রাফের মতো, মানে প্যারাগ্রাফের যে লেখাগুলো দেখছেন এইরকম। তো আমরা সাব হেডিং গুলোকে H2 এবং H3 এই দুটার মধ্যে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হেডিং, সাব হেডিং। ঠিক আছে, কখনোই আমরা H4 অথবা H5 অথবা H6 এ যাব না। হ্যাঁ, ওইগুলো সাব হেডিং, বাট ওইটা এসইও ফ্রেন্ডলি হেডিং নয়। ঠিক আছে, এইবার দেখেন আমরা একটা হেডিং 2 দিয়েছি, তো দেখি কি বলতেছে। দেখুন আমাদের এখানে কিন্তু যে সাব হেডিং এর যে শব্দটা ছিল, ওটা কিন্তু আর আমাদের নাই। কি ফ্রেজ ইন আউটবাউন্ড ল্যাঙ্গুয়েজ মেটা ডেসক্রিপশন ইউজড, এই যে দেখুন কি ফ্রেজ ইন সাব হেডিং, এটা কিন্তু আমাদের রেড হয়েছিল, এটা এখন গ্রিন হয়ে গেছে। ওয়ান অফ ইউর H2 and H2 সাব হেডিং, আপনার এখন দুইটা সাব হেডিং আছে, একটা হচ্ছে H2 আর একটা H3। নিশ্চয়ই আমাদের কোথাও H3 সাব হেডিং আছে এদিকে। ঠিক আছে, H3 কোথাও একটা সাব হেডিং আছে। আচ্ছা, তারপরে বলছে যে সাবহেডিং রিফ্লেক্ট দি টপিক অফ ইউর কপি। এই সাবহেডিং গুলো অ্যাকচুয়ালি আপনার এই ব্লগটাকে রিপ্রেজেন্ট করতেছে যে আপনি আসলে সঠিক টপিকে এসেছেন। যেমন টু নো মোর অ্যাবাউট হাউ টু ফিশ, প্লিজ চেক দিস আর্টিকেল, বা আপনি এই আর্টিকেলের সামঞ্জস্যপূর্ণ এমন একটা হেডিং দিলেন, যেই হেডিং দিয়ে আপনি এই পোস্টটা পড়ার জন্য আপনার ইউজারকে আরো আকর্ষণ দিচ্ছেন, এইরকম একটা কথা লিখতে হবে। এবার দেখেন আমি যদি সাব হেডিং থেকে হাউ টু ফিশ যেটা, এটাকে আমি কেটে নেই, তাহলে কি আসে? তাহলে দেখেন এইখানে কিন্তু আমাদের আবার একটা কি বেড়ে গেছে। দেখেন আগে দুইটা ছিল, এখন 3টা হয়ে গেছে। বলতেছে যে ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম ইন ইউর হেডিং 2 অর হেডিং 3 সাব হেডিং। যে কি ফ্রেজ গুলো নয়, আপনি তো সাব হেডিং ব্যবহার করেছে, কিন্তু সাব হেডিং এর মধ্যে কোনো কি ফ্রেজ নাই। তো এই বিষয়টাকে একটু কি রাখবেন, নজরও রাখবেন। তাহলে এটা হয়ে গেল আমাদের। ধীরে ধীরে কিন্তু আমাদের এই পোস্ট 100% এসইও হচ্ছে। ঠিক আছে, তারপর বলতেছে এখানে কি ফ্রেজ ডেনসিটি। কি ফ্রেজ মানে হচ্ছে ফোকাসিং কিওয়ার্ড, আর ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব বলতে কি বোঝায়?
ঘন কতটুকু, মানে আপনি এই যে ফোকাস করা যে কিওয়ার্ডটা, এটা আপনার পোস্টের মধ্যে কতবার লিখেছেন। ধরুন আপনি একটা ব্লগ পোস্ট লিখেছেন যেটার দৈর্ঘ্য হচ্ছে 5,000 শব্দ দিলে আপনি একটা ব্লগ পোস্ট লিখেছেন। এখন এই 5,000 শব্দের মধ্যে যদি আপনি মাত্র 2বার বা 3বার যদি আপনি এই কি ফ্রেজটা ইউজ করেন, সেক্ষেত্রে বলা হলো যে এটা ডেনসিটি বা ঘনত্ব খুবই কম, খুবই কম। তো আপনাকে একটা মিনিমাম একটা রেশিও করে হয়তো বা 20বার বা 30বার অথবা 25বার বা 15বার এইরকম তো কিছু একটা নির্দিষ্ট ঘনত্বে আপনাকে ওই শব্দটা কয়েকবার নিয়ে আসতে হবে আপনার ব্লগের মধ্যে। এমন ভাবে আপনি ব্লগটা লেখালেখি করবেন যাতে আপনার যে মেন যে কিওয়ার্ডটা হাউ টু ফিশ, এটা যেন কয়েকবার আপনি নিয়ে আসতে পারেন। এইভাবে আপনাকে ফোকাসিং করে কিন্তু লিখতে হবে। এখন দেখা যাক এটা কত পার্সেন্ট দেওয়া যেতে পারে। মেক ইউর কিওয়ার্ড ডেনসিটি বিটুইন 0.5 to 2%, ঠিক আছে, বাট বি নর্মাল। শতকরা আপনি 2% ভাবে আপনি কি করতে পারেন, সর্বোচ্চ 2% ভাবে আপনি যদি আপনার ফোকাস করে কিওয়ার্ডটা লেখা, অর্থাৎ শতকরা 2% বলতে 100 ওয়ার্ডে আপনি 2টা লিখলেন ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে, এইরকম। অথবা আপনি 100 ওয়ার্ডের মধ্যে একটা লিখেছেন, এইরকম একটা বিষয় থাকে। তাহলে আপনি যদি 5,000 যদি ওয়ার্ড হয়, আপনি ধরে নিতে পারেন যে 15 থেকে 16 বার আপনার এই ফোকাস কিওয়ার্ডটা থাকলে আপনার এটাকে অনেক কি বেশি ভালো দেখাবে। যদি এর বেশি হয়ে যায় সেটা আবার আপনাকে বলে দিবে ওরা যে আপনার এই এটা অনেক বেশি হয়ে গেছে। দি ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 12 টাইম, দিস ইজ মোর দেন দি রিকমেন্ডেড ম্যাক্স। এই যে দেখেন আমাদের যে এতটুকু অক্ষর মানে ওয়ার্ড গুলো আছে, এখানে কি বলতেছে ওরা, যদি বেশি হয় সেটা বলে দিবে, কম হলে এটাও বলে দিবে। বলতেছে দি ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 12 টাইম, 12 বার দেখা গেছে এটা, এবং দিস মোর দেন দি রিকমেন্ডেড ম্যাক্সিমাম অফ 9 টাইমস। আমি যতগুলো কিওয়ার্ড লিখেছি, যতগুলো লেখা লিখেছি এখানে, এটার মধ্যে রিকমেন্ডেড কয়বার, 9 বার, ম্যাক্সিমাম কতবার, 9 বার। সেটা পাইছে কয়বার ওরা, 12 বার। বলতেছে এটা অনেক বেশি হয়ে গেছে, আপনি কমায় নেন। তাহলে আপনি চাইলে কি করতে পারেন, এখন খুঁজে খুঁজে কি করবেন, এগুলাকে কমিয়ে ফেলবেন। যে ফিশ শব্দটা 2 একবার হচ্ছে কমায় দিবে, একটু খুঁজে নিতে হবে এগুলো, ঠিক আছে। এটা যখন আপনি ব্লগ লিখবেন তখনই কিন্তু আপনাকে এগুলো খুঁজে খুঁজে কি করতে হবে, বাদ দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এই জন্য ব্লগ লেখাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো না জেনে যদি আপনি ব্লগ লেখেন আন্দাজ করে, ওইটা মানুষজন পড়বে, ঠিক আছে, মানুষজনের কাছে অনেক সুন্দর লাগবে, মধুর মতো মনে হবে, কিন্তু দিন শেষে সার্চ র্যাঙ্কিং ওইটা আসবে না। আপনি যদি একটা গল্প যদি লেখেন, একটা গল্প লিখছেন, সেই গল্পটা তো পড়তে অনেক সুন্দর, কিন্তু যে লিখবে, যিনি কন্টেন্ট রাইটার হিসেবে নিজেকে পরিচয় দিবে, তার মাথায় শুধু গল্প না, তার মাথায় থাকবে যে কিভাবে আমার ফোকাস করে কিওয়ার্ডটা গল্পের মধ্যে কয়েকবার ঢুকাইতে পারি, কিভাবে একটা আহ সাব হেডিং এর মধ্যে আমি এটাকে বসাইতে পারি, ঠিক আছে, এই বিষয়গুলো আপনার আসবে। আচ্ছা, তো যদি একটু খুঁজে খুঁজে এগুলাকে বের করে দেওয়া যায়, হাউ টু ফিশ বা ফিশ একটু বেশি হয়ে গেছে শব্দগুলো, আমি এই মুহূর্তে খুঁজতেছি না, হয়তো খুঁজতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। তো এতটুকুর মধ্যে 9 বার বা আপনি 5 বার 6 বার ব্যবহার করলে কি বেটার। আচ্ছা, তারপরে কি আছে, ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক হচ্ছে আপনার ওয়েবসাইটে যেই ধরনের লিংক গুলো থাকবে, কয়েক ধরনের লিংক হতে পারে, ইন্টারনাল এবং এক্সটার্নাল, যেটাকে আমরা বলি। আবার আরেকটা লিংক আছে ইনবাউন্ড এবং আউটবাউন্ড। হ্যাঁ, তো ইন্টারনাল লিংক হচ্ছে আন্তঃসম্পর্কিত। ইন্টারনাল মানে কি, একটা আরেকটার সাথে সম্পর্কিত, একটা শিকল। আপনি যদি একটা শিকলকে যদি চিন্তা করেন, শিকল তো সবাই চেনেন, দরজা যে শিকল দেয়, যে শিকলকে সবাই চেনেন, একটা শিকল আরেকটার সঙ্গে কি কানেক্টেড, তাই না। অথবা যদি আপনি নেট মনে করেন, জাল, একটা সুতো আরেকটার সাথে কি কানেক্টেড, পুতির মালা কানেক্টেড, একটা পুতির সাথে একটা পুঁতি কানেক্টেড। তো আপনার পোস্ট গুলো এসইও ফ্রেন্ডলি তখন হয় যখন আপনার একটা পোস্ট আরেকটা পোস্টের সাথে কানেক্টেড হয়। তাহলে যেটা হয়, গুগল বুঝতে পারে যে আসলে এখানে অনেক ভ্যালুয়েবল পোস্ট করা হচ্ছে, কারণ একটা পোস্টের তথ্য আরেকটার মধ্যেও কি করা আছে, ইনক্লুড করা আছে, কোন একটা মেইন কথা
লেখা আছে, মানে আপনি রিলেভেন্ট পোস্ট গুলো কি ধীরে ধীরে লিখতেছেন। আপনার যদি এমন কোনো পোস্ট লেখেন যে আপনার ওয়েবসাইটে অন্য পোস্টের সাথে কানেকশন নাই, তাহলে গুগল কি বুঝবে? বুঝবে যে আসলে আপনার ওয়েবসাইটে র্যান্ডমলি আপনি কিছু লিখছেন। এইটা কিন্তু খুব বেশি ভালো কাজ নয়। তো আমরা একটার সাথে কি করি, ইন্টারনাল লিঙ্ক করে দেব। ধরলাম যে এই একটা পোস্ট আমাদের, এই পোস্টে আমরা টাইটেলটা আমরা চেঞ্জ করে দেই, আর অ্যানাদার ফিশিং গাইড ইন 2020 দিলাম আমি এটা, ঠিক আছে। এই স্লাগটাকেও চেঞ্জ করে দিলাম, জাস্ট এখানে আমি আপডেট করে দেব। খুবই শর্টে আমি এটাকে একটু এডিট করে নিলাম, নিয়ে আমি এই পোস্টকে কি করব, ভিউ করব। ভিউ কেন করতেছি, আমি এখান থেকে জাস্ট একটা লিঙ্কটা নিব, ঠিক আছে। আমি একটা লিঙ্ক নিব আর কি। আপনারা চাইলে এই পার্মালিঙ্ক থেকে লিঙ্কটা নিতে পারেন। ইউআরএল স্লাগ যেটা, এই যে ভিউ পোস্ট, আমি যদি সরাসরি পোস্ট দেখে আসি, ধরলাম এটা আপনার আরেকটা পোস্ট আছে ওই ফিশিং রিলেটেড, ঠিক আছে। তো সেই পোস্টকে আপনারা লিঙ্কটাকে কপি করলেন, কপি করে এই যে আমাদের যে অরিজিনাল যে পোস্ট যেটাতে আমরা এসইও করছিলাম, ধরলাম যে এইখানের কোনো একটা জায়গায় আমি আসলাম, এসে বললাম যে হচ্ছে আমার এই ব্লগে আরেকটা পোস্ট আছে যেটা আপনার ফিশিং রিলেটেড নলেজ বৃদ্ধি করতে আপনাকে হেল্প করবে, আপনি চাইলে ওই পোস্টটাও পড়তে পারেন। তো আপনি চাইলে যে কোনো একটা ওয়ার্ডকে কপি করে এই যে লিঙ্ক যে চিহ্নটা দেখুন, এটা হচ্ছে একটা লিঙ্ক চিহ্ন, এখানে ক্লিক করতে পারেন, একটা লিঙ্ক বের হয়ে আসবে। ওই যে অ্যানাদার যে পোস্টার লিঙ্ক আমরা কপি করলাম 20 সালের যে পোস্টটা লেখা, ওইটা আমি এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এখানে এন্টার দিয়ে দিব, যেটা হলো এই শব্দটার মধ্যে আমাদের একটা লিঙ্ক বসানো হয়েছে। দেখেন, একটু দেখে আসি আমরা আসলে কি লিঙ্ক বসানো হয়েছে কিনা। ভিউ পোস্টের মধ্যে যাব, এই যে দেখুন ওভারহেলমিং, এই যে এই শব্দটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কি হচ্ছে, আর অ্যানাদার ফিশিং গাইড নামে একটা পোস্টের মধ্যে চলে আসে। তাহলে আমি কি করলাম, আমি এমন একটা লিঙ্ক তৈরি করলাম আমার এই লেখার মধ্যেই, যেটাতে আমি ক্লিক করছি অথচ আমার ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছে না, আমার ওয়েবসাইটে আরেকটা পোস্টের মধ্যে যাচ্ছে। এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক বা ইন্টারনাল কালেকশন। কিন্তু আমি যদি এইখানে ক্লিক করি, আমাকে কিন্তু ফেসবুকে নিয়ে গেল। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক, বুঝতে পেরেছেন? তাহলে আপনার লিঙ্ক দেখলেন দুই ধরনের, একটার মধ্যে ক্লিক করলে আপনার সাইট থেকে সোজা বের করে দিয়ে কই নিয়ে গেল, ফেসবুকে নিয়ে যাবে। দেখেন এই যে ফেসবুকে নিয়ে গেল। বা আপনি যদি অন্য কোনো সাইটে লিঙ্ক দেন, আর আরেকটা লিঙ্ক আমরা দেখলাম যে ক্লিক করলে নিজের ওয়েবসাইটে থাকতেছে আলাদা একটা পোস্টের মধ্যে। একটা হচ্ছে এটা, এই যে নিজের সাইটে থাকতেছে এটা ইন্টারনাল লিঙ্ক, আর বাইরে চলে যাচ্ছে ওটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি চাইলে আলাদাভাবে কিছু লিখেও কি করতে পারেন, যে রিড মোর অ্যাবাউট ফিশিং দিয়ে আপনি চাইলে কি করতে পারেন, এই পুরা লাইনটাকে আপনি ব্লক করে ধরতে পারেন, ধরে এইখানে ক্লিক করে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিতে পারেন। দিলে আপনার এইটাও কি হলো, লিঙ্ক হয়ে গেল। আপনি যদি আপডেট দেন এবং এই পোস্টটাকে যদি আপনি ভিউ করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এইখানে যদি আমি ক্লিক করি, এই যে আমার কিন্তু আলাদা একটা পোস্টের মধ্যে চলে আসছে। তাহলে আমরা একটু দেখে আসি এটার এসইওর খবর কি বলে ওনারা। এসইও বলতেছে যে হ্যাঁ, আমার আউটবাউন্ড লিঙ্কও আছে, কারণ আমরা দেখলাম যে একটা লিঙ্কে ক্লিক করলে আপনাকে সাইট থেকে বের করে দিচ্ছে, মানে অন্য একটা সাইটে যাচ্ছে। আরটা কি ইন্টারনাল লিঙ্ক, এটাও ঠিক আছে। দেখুন আমরা কিন্তু ম্যাক্সিমাম অপটিমাইজ করে নিয়েছি, হয়তো কি ফ্রেজ ডেন্সিটি যেটা এটা আমাদের একটু বেশি হয়ে গেছে, এটা খুঁজে বের করলে আমাদের কি হবে, এটাও গ্রিন হয়ে যাবে। এই যে হাউ টু ফিশিং যে শব্দটা, এটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে, কারণ আপনি যতটুকু লেখা লিখেছেন। তবে আপনারা চাইলেই এইখান থেকে আরো কিছু শব্দ আপনারা কপি করে নিয়ে আসতে পারেন, কপি করে নিয়ে আপনারা বসাইতে পারেন। অন্য কোনো কারণ আপনার এই পোস্ট ছোট, এই ছোট পোস্ট হওয়ার কারণে এই বিষয়টা হয়েছে আর কি।
এই ব্লকগুলোকে আপনারা ডিলিট করতে পারেন। রিমুভ ব্লক, এগুলো বেশি হয়ে গেছে আর কি। এই যে দেখুন ডান পাশে যে দাগটা আছে, এই দাগের মধ্যে ক্লিক করলে আপনার কাছে অপশন আসে রিমুভ ব্লকের। হ্যাঁ, তাহলে আর বাড়তি কোনো ব্লক আপনাকে ঝামেলা করবে না। এই যে রিমুভ ব্লকের মধ্যে ক্লিক করেন, ওই ব্লকটা ডিলিট হয়ে যাবে। কোড লেখা আছে, এটাকে আপনি রিমুভ করে দেন। এই ব্লকগুলোর প্রয়োজন আপনার নাই, এই ব্লকটার প্রয়োজন আছে আমাদের, এইখানে বসায় দিলাম। দেখি এখন আবার কি বলছে। এখন আবার কথা বলছে এরকম যে ফোকাস কিওয়ার্ড ওয়াজ ফাউন্ড 16 টাইম। তার মানে আমরা যে লেখাটা কপি করেছিলাম সেটাও কত অলরেডি 16 বার দেখা যাচ্ছে। এখন বলতেছে হচ্ছে আমাদের এই লেখার মধ্যে আসলে 15 বার দেওয়া যেতে পারে, কারণ আমরা লেখাটা একটু বেশি করেছি, তো আমাদের কি ফেসটাও একটু বেশি থাকতে পারে। তো আমরা আর কিছু লেখা কপি করে নিয়ে আসতে পারি শেষের দিকেতে। চেষ্টা করব আমরা হাউ টু ফিশিংটাকে একটু বাদ দিয়ে লিখে দেওয়ার, কারণ আপনার পোস্টের মধ্যে একটা রেশিও থাকবে। হ্যাঁ, ওই রেশিওতে আপনারা বসিয়ে দিবেন। দেখি কি বলে এবার। আচ্ছা 17 বার দেখা গেছে, বা দিতে পারবো 16 বার। আসলে ফিশিং শব্দটা যে যে ফিশ শব্দটা আছে না, এইটা, তারপরে এই যে দেখুন ফিশিং, কতবার তারা ফিশ এবং ফিশিং শব্দটাকে ব্যবহার করেছে আপনি চিন্তা করতে পারেন। আমরা একটু চেঞ্জ করে ফেলি এগুলোকে, দেখি। এতটুকু দিলাম। আচ্ছা এসিওর মধ্যে আরেকটা বিষয় আছে একটু ডিপ, সেটা হচ্ছে আপনার, আপনি যদি ইউজ টিউশন যদি প্রিমিয়ামটা ব্যবহার করেন, প্রিমিয়াম, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এবার যে কি ফ্রেজের যে ঘনত্বটা, এটা কিন্তু আমাদের কাছে আর নাই। দেখেন একটা বিষয় কি আছে, লিঙ্ক কি ফ্রেজ, ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ড ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক ফর, পেজ উইথ দ্য ওয়ার্ডস ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক। আচ্ছা আপনি যে লিঙ্ক কি ফ্রেজ, আপনি কি ফ্রেজটাকে লিঙ্ক করতে যাচ্ছেন, ঠিক আছে, তো এটাকে মানা করতেছে। আপনি যদি যে হাউ টু ফিশ বা ফিশ এই শব্দটাকে যদি আপনি লিঙ্ক করতে চান, যেমন আমরা যে লিঙ্ক করেছিলাম অনেক সময়, যে এই শব্দগুলোকে আমরা একটু বাদ দিবি, ঠিক আছে। এই ফিশ শব্দটাকে লিঙ্ক করা আছে এখানে, দেখেন এই যে ফিশ শব্দটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে লিঙ্ক করা আছে, এইগুলো একটু বাদ দিতে হবে। তারা বলতেছে যে এটা ডোন্ট ডু দিস, এটা তারা নিষেধ করছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, আপনি ভুল করবেন আপনাকে তারা ধরে দেবে। এখন দেখেন আমাদের এসইও কিন্তু অন পেজেস 100% হয়ে গেছে। আমরা এটাকে এবার আপডেট দেই। আপনারা কি বুঝতে পারছেন নাকি শুধু আমি বকবক করে যাচ্ছি? একটু রেসপন্স করবেন। আনমিউট করে দিলাম। জি ভাইয়া বুঝতে পারতেছি। সবাই বুঝতে পারছেন? সবাই? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এই যে এই ক্লাসগুলো কি অনেক বোরিং মনে হয়, যে শুধু লেখালেখি বা কপি পেস্ট, বোরিং মনে হয়? না স্যার, ভাই না শোনেন, ভাইয়া ভালোই লাগে। না ভাইয়া, এগুলো অনেক এটা যদি জানাশোনার বোরিং বিষয় লাগে আছে। ভাইয়া। এইগুলা স্যার, কিন্তু, হ্যাঁ বলেন। আপনি যেভাবে দেখাচ্ছেন খুবই মনে হইতেছে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, কিন্তু যখন প্র্যাকটিস করি স্যার কিচ্ছু পারি না। আমার এই একটা বিষয়, আরেকটা বিষয় আমার যেটা আমি যে গত ক্লাসের এগুলি করি না, এটা আমার টোটালি আমার আলসেমি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এইখানে একটা বিষয় খুবই সূক্ষ্মভাবে জড়িত আছে। আপনি যেটা বললেন যে আমি যখন দেখাচ্ছি আপনি মনে হচ্ছে আপনি পারছেন, দেখেন তো এইরকম কাজ যদি ক্লায়েন্টকে করে দেখানো হয় যে তার একটা ব্লগ পোস্ট ছিল, সে পোস্টের মধ্যে প্রত্যেকটা প্যারামিটার গ্রিন হয়ে আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না কেন বলেন? আর এইরকম কোয়ালিটিফুল কাজ দেখা গেল যে শতকরা 20-30% মানুষজন করে দিতে পারে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে। তারা হয়তো বা এই যে এক্সপার্টদের কথা তো ভিন্ন, যারা বেগিনার লেভেলে যারা যায়, তারা দেখা গেল যে কিছু কিছু কাজ করে দেয়, কিছু কিছুটা রেড থেকে যায়, কোনোটা ইয়েলো থেকে যায়। তো এই যে যে মেথড গুলো আমি যেগুলো দেখাই দিলাম, এইটুকু যদি আপনারা মোটামুটি ফলো করতে পারেন, আপনাদের কাজ কিন্তু 5 স্টার হয়ে যাবে। আর ক্লায়েন্টকে যদি বলতে পারেন দেখেন 15টা প্যারামিটার ছিল, সবগুলো কি গ্রিন সিগন্যাল, খুশি হবে, অনেক খুশি হবে, এবং আপনাকে নেক্সট টাইমও কাজ দেবে, এবং এই কাজগুলো আপনাকে লং টাইম করাবে। আচ্ছা এইখানে যে বিষয়টা আমি বলতে চাইলাম,
প্র্যাকটিস যখন করবেন এই ভিডিওগুলো নোট করতে হবে আপনাকে। নোট আমি কি কি করেছি। প্রথমে একটা টপিক ছিল যে পোস্টের মধ্যে আউটবাউন্ড লিঙ্ক থাকতে হবে, আপনি জাস্ট লিখে ফেললেন, 1 নম্বরতে শুরু করেন। তারপরে কি ইমেজের মধ্যে একটা কি ফ্রেজ দিতে হবে। আপনি যে, আচ্ছা ভাই একটু মিউট করুন প্লিজ সবাই, আপনি হচ্ছে লিখে ফেলেন ইমেজের ভিতরে কি ফ্রেজ যুক্ত করতে হবে। মানে ইমেজ যখন দিবেন তখন যে নাম দিতে হয় সে নামের মধ্যে আপনার ফোকাস ওয়ার্ডটা রাখতে হবে। তারপরে কি লিখবেন, ইমেজ দিতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে, ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করতে হবে। সেই লিঙ্কের মধ্যে আপনি চাইলে অন্য একটা পোস্টকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক করা যেতে পারে, আংটা লাগাই দিবেন আর কি। তারপরে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, আপনি নোট করলেন যে লেখার প্রথম যে প্যারা আছে ওই প্যারার মধ্যেই যেন একটা ফোকাসিং কিওয়ার্ডটা থাকে, হয়ে গেল। তারপরে কি ফ্রেজ লেন্থ, আপনি যে ফোকাসিং শব্দ যেটা লিখেছেন হাউ টু ফিশ, এটা অনেক বড় যেন না হয়, অনেক ছোট যেন না হয়, মোটামুটি 2-1টা শব্দের মধ্যে রাখার চেষ্টা করবেন। তারপরে কি ফ্রেজ ডেনসিটি, আপনাকে বলতে হবে হ্যাঁ এটা লিখে রাখতে হবে যে আমার শব্দ, আমার অক্ষর যদি 2000 হয়, আমাকে মিনিমাম 10 বার বা 15 বার আমার ফোকাস কিওয়ার্ডটা নিয়ে আসতে হবে। মেটা ডেসক্রিপশনে আমার একটা ভালো লাইন লিখতে হবে, সেখানে আমার কিওয়ার্ডটা বসাতে হবে। যদি আপনি নোট করে সিরিয়াল বাই কাজ শুরু করেন, একটা অন পেজ এসইও করতে সর্বোচ্চ সময় আপনার লাগবে 1 ঘন্টা। দেখেন আমি কিন্তু গত ক্লাস আর আজকে ক্লাস টোটাল মিলে কিন্তু একটা কি করলাম, অন পেজ এসইও করে দিলাম। এবং এইখানে অনেকগুলো ক্লায়েন্টের কাছে থাকবে আগে থেকে, কারণ তার একটা পোস্ট করা থাকে অলরেডি, তার একটা ইউনিক পোস্ট করাই থাকে, ঠিক আছে। ওইখান থেকে শুধু আপনাকে কপি পেস্ট করে কি করতে হবে, কোনটা আছে কোনটা নাই বসাতে হবে। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, দেখুন যে এসটা গ্রিন হয়ে আছে একটা ইমোজি, আরটা আছে রেড হয়ে। একজন মন খারাপ আর একজন হাসি খুশি, কি বলতেছে ওনারা। প্যাসিভ ভয়েস, এইগুলো একটু ডিপ একটা বিষয়, ঠিক আছে। সেন্টেন্স লেন্থ, তারপরে সাবহেডিং ডিস্ট্রিবিউশন, প্যারাগ্রাফ লেন্থ। ওই যে বলেছিলাম আপনি যদি বড় বড় যদি প্যারাগ্রাফ লেখেন এই পোস্টগুলো মানুষের কাছে রিডেবল হয় না, আর আপনি যদি ছোট ছোট প্যারাগ্রাফ লেখেন তাহলে কিন্তু এই পোস্টগুলো মানুষের কাছে অনেকখানি রিডেবল হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। আপনাকে চেষ্টা করতে হবে রিডেবল প্যারাগ্রাফ লেখার। যেমন এটা দেখেন অনেক বড় হয়ে গেছে, তাই না। আমরা যদি এটাকে সলিউশন করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। 2-1 লাইন পর পর একটা করে কি করবেন, প্যারা করবেন। যারা পড়তে আসে তাদের জন্য এটা খুবই ভালো। দেখুন এখন কিন্তু কি চলে গেছে যে প্যারাগ্রাফ লেন্থ আমাদের ঠিক আছে। সাবহেডিং ডিস্ট্রিবিউশন, ওয়ান সেকশন অফ ইউর টেক্সট ইজ লঙ্গার দেন 300 ওয়ার্ডস। একটা সেকশন আছে আমাদের যেখানে 300 ওয়ার্ড আছে, বাট ইট ইজ নট সেপারেটেড বাই এনি সাবহেডিং। বলতেছে এইটার সাবহেডিং দিয়ে সেপারেট করা নাই। এই যে সাবহেডিং দিয়ে সেপারেট করা মানেটা কি, এইখানে আমরা একটা সাবহেডিং দিয়েছি, এই সাবহেডিংটা দিয়েছি কতগুলো ওয়ার্ডের পর, 300 ওয়ার্ডের পর, ঠিক আছে। তাহলে 300 ওয়ার্ডের মধ্যে কি করব, আমরা চেষ্টা করব আরেকটা সাবহেডিং যুক্ত করা, কিংবা যে এইটা দেখেন আপনারা চাইলে এইখানে একটা সাবহেডিং লিখে দিতে পারেন। সাবহেডিং চাইলে আপনারা এইভাবে নিয়ে আসতে পারেন। আমি এবার আরেকটা মেথড দেখাই দিই। এই যে প্লাস আছে দেখেন, এখানে প্লাস আইকন ক্লিক করেন, হেডিং এইখান থেকে আপনি কোনটা নেবেন। আমি ধরলাম যে আমি এই স্থির নিলাম, লিখলেন যে টপ 5 কি ইনস্ট্রুমেন্ট টু ক্যাচ ফিশ, এটা লিখে দিলেন। এটা একটা সাবহেডিং কিন্তু আমার হলো। এখন দেখি কি বলতেছে, সাবহেডিং ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমাদের এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট করতে হবে, সেটা বলতেছে দেখি। আরেকটা সেকশন আমাদের আছে যেটাও সাবহেডিং দিয়ে সেপারেট করা হয় নাই, 300 ওয়ার্ডের বেশি হয়তো আছে আমাদের একটা। আমরা এইটাকে সাবহেডিং বানাই দেই না কেন, আমরা এই লাইনটাকে সাবহেডিং বানাই দেই। তার মানে আপনাকে এমন সুন্দরভাবে তারা বলে দিচ্ছে আপনি অনেকগুলো লেখা লিখেছেন কিন্তু কোনো শিরোনাম দিলেন না এখন পর্যন্ত, কোনো কাহিনী, তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনার একটা শিরোনাম দেওয়া প্রয়োজন। তাহলে কি হবে, এইগুলো ভাগ ভাগ হয়ে এই স্থির দিতে পারেন। দেখি এখন কি বলে।
এখন দেখেন সাব হেডিং ডিস্ট্রিবিউশন, গ্রেট জব। বলতেছে যে আপনার যে সাব হেডিং গুলো ছিল 300 ওয়ার্ডের মধ্যে ছিল না, এখন সেগুলো 300 ওয়ার্ড কি করছে, সাব হেডিং দিয়ে পৃথক পৃথক করে দিচ্ছে। তার মানে চেষ্টা করবেন 300 শব্দের মধ্যেই আরেকটা শিরোনাম আপনি দিতে পারেন। যে পোস্টগুলো আপনারা দেখেন, এই যে পোস্টগুলো আপনারা দেখতেছেন, দেখেন তো সাব হেডিং কোনটাতে আছে কোনটাতে নাই। এখানে একটা আছে সাব হেডিং, তারপর দেখেন, আর নাই বললেই চলে, এই যে এইখানে একটা আছে অনেক দেরি করার পর। তো আপনি কিন্তু তারপরে আবার এখানে একটা আছে, এই যে দেখেন একটা পিকচারের পরে কি করছে, আরেকটা তারা সাব হেডিং দিয়ে দিচ্ছে। এই যে এইগুলো আপনাকে হেডিং দিয়ে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা ইউজার ফ্রেন্ডলি। সেন্টেন্স লেন্থ 32.4% অফ সেন্টেন্স কন্টেইন মোর দেন 20 ওয়ার্ডস। দেখছেন, আপনি যদি একটা বাক্য যদি 20টা শব্দের বড় করে লেখেন, মানে 20টা শব্দের বেশি দিয়েও যদি একটা বাক্য লেখেন, ওইটাও কিন্তু ইউজার ফ্রেন্ডলি না। বাক্যের মধ্যে যে দাড়ি কমার একটা ব্যবহার আছে, দাড়ি কমা ফুল স্টপ, এগুলো যে ব্যবহার আছে, আপনারা বাংলা যখন পড়েন 3টা লাইন আপনি লিখেছেন, একটা দাঁড়িয়ে দিয়েছেন শেষে গিয়ে, এই লাইনটা বুঝতে সমস্যা হয়। যার কারণে বলছে এটা রিডেবিলিটি স্কোর, মানুষজনের কাছে পড়তে প্রবলেম হয়। এটা আপনাকে তাহলে চেক করতে হবে যে কোথাও কোথাও কি করছে, অনেক বড় বড় লাইন আছে, সেগুলোকে একটু মাঝে মধ্যে শর্ট করে নিয়ে আসতে হবে, প্রয়োজনে এক লাইনকে 2 লাইন বানাতে হবে। ঠিক আছে ভাইয়া? বলুন প্লিজ। হ্যাঁ ভাইয়া, ওই যে মানে আমাদের যে লাল যে চিহ্নগুলো আছে, ওর পাশে যে ওই যে চোখের যে একটা চিহ্ন, ওইখানে ক্লিক করলে কি আমরা বুঝতে পারবো যে যেখানে যে আমাদের সমস্যাগুলো কি ওইখান থেকে বের করে দিবে? জি জি ভাই। শোনেন শোনেন, প্রথমত হচ্ছে আপনি চিন্তা করবেন যে নিজে নিজে একটু করে শিখে নেওয়া, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেটা তো ঠিক আছে, বুঝছি। শোনেন, এই বিষয়গুলো একটু পরে বলা উচিত আমার, হ্যাঁ এই বিষয়গুলো একটু পরে বলা উচিত। যখনই আপনি 20-22 ঠিক আছে শব্দ ভাই, দিয়ে ঠিক আছে। বেশি করে লিখবেন, তখনই কিন্তু আপনি একটু দাড়ি কমা ফুল স্টপ দিয়ে সলিউশন করে নেবেন। তবে আপনাকে খেয়াল করতে হবে কন্টেন্ট লেখার সময় কোন লাইন অনেক বড় হলো কিনা। তো এই যে আমি কিন্তু ফুল স্টপ দিচ্ছি, এগুলা কিভাবে ফুল স্টপ দিচ্ছি, বাট হয়তো সঠিকভাবে এগুলো আসতেছে না, কারণ ইংরেজি যেহেতু কোন জায়গায় ফুল স্টপ হবে কোন জায়গায় ফুল স্টপ হবে না সেটাও গুগল বুঝতে পারে, আর আপনি বাংলা যদি সে বাংলাটাও বুঝে নেবে। এগুলো যখন লিখবেন আপনারা দেখে শুনে, কোথাও লাইন শেষ করা যেতে পারে আর কোথাও লাইন শেষ করা যাবে না, সেটা ক্লিয়ার করবেন। আবার ট্রানজিশনাল ওয়ার্ড থাকে, আপনারা যারা হয়তো বা গ্রামাটিক্যাল গ্রামার বেশি ভালো বুঝেন বা পারেন, তারা দেখবেন যে ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করে। যেমন থাকে না এরকম যে, আমি যদি বাংলায় বলি বিষয়গুলো কেমন, তাহলে ধরা যাক, এই যে তাহলে ধরা যাক একটা শব্দ, সাপোজ, ইমাজিন, তারপরে হাউএভার, হোয়াট এভার, হ্যাঁ, অ্যানিমোর, এই যে শব্দগুলো, এইগুলো আপনার ব্লগকে অ্যাট্রাক্ট করে। এই কথাগুলো যখন আপনি কারোর সাথে বলবেন, ওই ব্যক্তিটা আগ্রহ নিয়ে শুনতে চায়। তারপরে কি হলো, অবাক করার মতো বিষয়, এই যে কিছু শব্দ আছে ইংরেজিতে, এগুলোকে বলা ট্রানজিশনাল ওয়ার্ড। এটাও কিন্তু এই ইউজড এসইও প্রো যারা ব্যবহার করেছেন বা করেন, তারা বুঝতে পারবেন। আপনাকে বলে দিবে যে আপনার এই ব্লগের মধ্যে ট্রানজিশনাল ওয়ার্ড বসাতে পারেন, বাট অর্থাৎ অনেকে কানেক্টরস বলতে পারেন, এইডার, যে যেগুলো থাকে আর কি, প্রিপোজিশন বসাতে ভাই পারেন এখানেও তো বলে দিছে ভাই, ওই যে একদম নিচেরটাই তো আছে ট্রানজিশনাল ওয়ার্ড। রাইট। এটা এই ফিচারটা ছিল না হয়তো, অলরেডি এই মাত্র চোখে পড়লো এটা আমার ট্রানজিশনাল ওয়ার্ড। তো এটা অ্যাকচুয়ালি ইউস্টেসুর প্রো ফিচারে ছিল, ঠিক আছে। আরো কিছু ফিচার প্রোতে ছিল, যেমন ক্যানোনিক্যাল ইউআরএল আপনারা ফ্রিতে পাচ্ছেন এটা এইটাতে। আচ্ছা, তারপরে কি বলছে, তার সেন্টেন্সের লেন্থ গুলো আপনাকে একটু চিহ্নিত করতে হবে যে কোন সেন্টেন্সের লেন্থটা কতগুলো হচ্ছে, একটু বেশি বেশি করে খুঁজে ছোট বড় করে নেবে। প্যাসিভ ভয়েস, ভয়েস তো সবাই পারেন। 1.6% of the sentence contain passive voice which is more than recommended maximum of 10%। দেখছেন, আপনি যতগুলো লেখা লিখছেন, এই লেখাগুলোর মধ্যে সর্বোচ্চ 10% আপনি প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারেন। প্যাসিভ ভয়েস তো সবাই বোঝেন, তো এই ভয়েসটা আপনার অ্যাকচুয়ালি বোঝার প্রয়োজন নাই। আপনি যদি অন পেজ এসইও করেন, দু একটা বিষয় থাকে যেটা কন্টেন্ট রাইটার যারা, তাদের উপরে বর্তায় দায়িত্ব, ঠিক আছে। কারণ আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে হচ্ছে এই দায়িত্বটা আমার না, এটা যিনি কন্টেন্ট লিখেছে তার দায়িত্ব, ঠিক আছে। কারণ আপনি তো আর প্যাসিভ ভয়েসে লিখে দিবেন না তাকে, কারণ আপনি আসছেন শুধুমাত্র তার এক্সিস্টিং ব্লগ পোস্টকে এসইও করার জন্য, ঠিক আছে। তো এই বিষয়গুলোকে একটু চেক করতে হবে। আপনি চাইলে এই যে
আমরা যেহেতু দুই জায়গা থেকে কপি পেস্ট করলাম লেখাগুলো, প্রথম লেখাগুলো ঠিকই ছিল আমাদের, যে পরের গুলো একটু কি করা, বেশি কপি পেস্ট করা, মানে অন্য একটা ব্লগ পোস্ট থেকে নিয়ে আসা, যার কারণে দেখাচ্ছে এই ব্লগ পোস্টটা হয়তো বা প্যাসিভে করা ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরেও যে এই বিষয়গুলো মাইনর বিষয়, বাট যদি আপনি গ্রিন করে রাখতে পারেন খুবই ভালো, এটা অ্যাকচুয়ালি মেইন বিষয়, ঠিক আছে। এসিওর যে স্কোর আর এটা একটু মাইনর বিষয়। যারা প্রো ইউজ করেন তারা আবার সোশ্যাল মিডিয়াতে এই যে এইটা আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ফিচার ইউজ করতে পারেন। এইখানেও আপনি যদি ফেসবুকে কোনো একটা পোস্ট করেন, দিলাম যে একটা আমরা ছবি দিয়ে দিই, দেখি আমরা ছবি দিলাম, ধরুন এটা আপনার হচ্ছে ফেসবুকে যাবে এই পোস্ট, ডু ইউ ওয়ান্ট টু প্রিভিউ হোয়াট ইট উইল লুক লাইক পিপল শেয়ার অন পোস্ট অন ফেসবুক। আপনি কি দেখতে চাচ্ছেন যে ফেসবুকে যদি আপনার পোস্ট শেয়ার করে তখন আপনি কিভাবে এটা চেক করতে পারেন বা আপনি কিভাবে দিতে পারেন। আপনি চাইলে এইখানে ফেসবুকে ভিন্ন টাইটেল দেখাবে, ঠিক আছে। আমরা ওই পোস্টে কি দিয়েছিলাম, যে টপ 5 ফিশিং গাইড, টপ 5 আলটিমেট ফিশিং গাইড ইন 2020। আপনি চাইলে এখানে ভিন্ন ভিন্ন একটা দিতে পারেন, যে মোস্ট ওয়াচ কি ফিশিং বা মোস্ট রিডেড বা মোস্ট ওয়াচ ফিশিং ভিডিও, বা যেটা আপনার জাস্ট একটা আলাদা টাইটেল আপনি ব্যবহার করতে পারেন, যেটা ফেসবুকে প্রিভিউটা কিন্তু আপনাকে দেখাচ্ছে না, এটা প্রো ছাড়া আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। সেটা বলে দিচ্ছে। আপনি চাইলে ফেসবুকেও ওই যে বিজ্ঞাপনের শিরোনামের নিচে দু এক লাইন অ্যাড করার জন্য মেটা ডিসক্রিপশনটা লিখে দিতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো মেইন কাজটা হচ্ছে আপনার এইখানে, আর কিছু কাজ আছে এইটার মধ্যে। এই কাজটা অ্যাকচুয়ালি এই প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে কিনা এটা হচ্ছে কন্টেন্ট রাইটারের কাজ। মোটামুটি এইটাও কন্টেন্ট রাইটারের কাজ, যে তিনি বাক্যগুলো এত বড় বড় কেন করলো। তবে যারা কন্টেন্ট লেখে তারা এই বিষয়গুলো মাথায় রেখেই কন্টেন্ট লেখে, যে সে জানে যে কত পার্সেন্ট প্যাসিভ ভয়েস লেখা যাবে, কত পার্সেন্ট লেখা যাবে না। বেসিক্যালি এই সমস্যাগুলো হওয়ার কথা না, কারণ ক্লায়েন্টরা কিন্তু প্রো কন্টেন্ট রাইটারদেরকে দিয়ে কি করে কন্টেন্ট লিখে নেয়, টাকা খরচ করে তারা কিন্তু কন্টেন্ট লিখে নেয়। আর আপনি যদি নিজে আপনার ব্যবসার জন্য কন্টেন্ট লেখেন তাহলে আপনি এই বিষয়গুলো মাথায় রেখে কন্টেন্ট লিখতে পারেন। এই যে দেখেন একসাথে এখানে কটা লিঙ্ক হয়ে গেছে, 1 2 3 4টা লিঙ্ক হয়ে গেছে। এইভাবে আপনি লিঙ্ক দিবেন না, এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি না। আপনি চাইলে 4টা লিঙ্ক আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারেন, কারণ দেখেন এই প্রত্যেকটা কিন্তু একটা করে লিঙ্ক, এই দেখুন এটা লিঙ্ক, এগুলো লিঙ্ক একসাথে 4টা লিঙ্ক ইউজ করা হয়েছে। তারপরে কিছু কিছু গ্রামাটিক্যাল এরর আপনাকে দেখাই দেয়। যাই হোক, এইটা হচ্ছে আপনাদের পোস্টের এসইও করা। এই সেম বিষয়টা আপনারা যদি কোনো পেজকে এসইও করতে চান, কোনো পেজকে, একজন প্রশ্ন করেছিলেন যে পেজকে আপনারা কিভাবে এসইও করবেন, বা অনেকেই কনফিউশনও থাকে যে কোনো ব্লগ পোস্ট তো বুঝলাম, বাট ক্লায়েন্টের যদি ব্লগ ওয়েবসাইট যদি না হয়, যদি তার কোম্পানির ওয়েবসাইট হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন। দেখুন এইখানে একটা অপশন আছে, পেজের অপশন, ঠিক আছে। এই পেজের একটা অপশন আছে। তো আমি ধরলাম কোনটা, এই যে হোম পেজটা, এইটাকে ধরলাম আমি এসইও করব। মনে করুন আপনি হোম পেজটাকে এডিট দিলেন সেম ওয়েতে। দেখেন এইখানে কিন্তু কি দেখাচ্ছে, রিডেবিলিটি স্কোর দেখাচ্ছে ভেরি নাইস, বাট ট্রানজিশন ওয়ার্ড নাই, হয়তো বা 1% আছে ওই পেজের মধ্যে। আসলে এই হোম পেজটা কোনটা আমার ওয়েবসাইটে, এই হোম পেজ কিন্তু অ্যাকচুয়ালি এইটা। এই পেজের মধ্যে যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই লেখাগুলো কিন্তু এসইও ফ্রেন্ডলি না। কারণটা কি, এটার এসইও করা এখনো হয় নাই। তো এই জন্য কি আপনাকে কি করতে হবে, এডিট পেজের মধ্যে গেলে আপনি যদি র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, আমরা ইউজ করছি কি ইউজড এসইও। তো ইউজড এসইওটা হচ্ছে একবার নিচের দিকে দেখায় কোনো পেজ বা পোস্ট এডিট করলে শুরুতে এই দিকে এসে। আর আপনি যদি র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, সরাসরি আপনি যখন এই পেজটাকে লাইভ এডিট করবেন, যেমন এডিট উইথ এলিমেন্টর যদি আপনি ক্লিক করেন, তখন আপনাকে র্যাঙ্ক ম্যাথ ওই প্লাগইনটা দেখাবে। তো আমরা র্যাঙ্ক ম্যাথ ইউজ করছি না, র্যাঙ্ক ম্যাথের চাইতেও ইউজ টেস্টটা পপুলার, তবে এখন র্যাঙ্ক ম্যাথ মোটামুটি গ্রো করছে। একই বিষয়, এই সেম প্রসেসে আগাতে হবে আপনাকে। ওইখানেও কি ফ্রেজ ইউজ করতে হয়, মেটা ডেসক্রিপশন, তারপর স্কেমা, সবকিছু দিতে হয় সেম ভাবে। এইখানে কি কি বলছে দেখেন,
এই পোস্টের মধ্যে কি ফ্রেজ নাই। প্রথম কথা কি, আমরা যে পেজটা দেখতে পাচ্ছি এখন, এই পেজের মধ্যে কোনো কি ফ্রেজ নাই। তো ধরলাম আমাদের এই পেজের কি ফ্রেজ হচ্ছে ফ্রিল্যান্সিং ডে। দেখি কি ফ্রেজটা কোথায় গেল। যেহেতু এটা আমাদের বাংলা বিষয়, ফ্রিল্যান্সিং লিখে দিলাম। দেখেন এটা কিন্তু রেড থেকে কোথায় আসছে, ইয়েলোতে আসছে। একটা কি ফ্রেজ আমি সিলেকশন করার সঙ্গে সঙ্গে কি হলো দেখছেন, কয়েকবার চলে আসলো। কি ফ্রেজ লেন্থ ইজ গুড, প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ। সেম প্রসেসে আপনারা যেভাবে কি করলেন, আপনারা যেভাবে এসইউটা করলেন, অন পেজ এসইউ, সেম ভাবে, শুধু কি ফ্রেজ ইন স্লাগ। এইখানে হয়তো আপনি স্লাগ বলতে হোম যে আপনার পেজের যে লিঙ্কটা বোঝায়। যেমন হোমে যদি আপনি ক্লিক করেন, এইটাতে আপনি দেখতে পাচ্ছেন যে হোম লেখা নাই, কিন্তু আপনি যদি অ্যাবাউটে ক্লিক করেন, দেখেন তো এইখানে লিঙ্কের পরে কি লেখা আছে, ফ্রিল্যান্সিং স্টেশন ডট স্ল্যাশ অ্যাবাউট। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি স্লাগ, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্লাগ। তো আপনি অ্যাবাউট পেজের কি ফ্রেজটা কি হবে, অ্যাবাউট, বুঝতে পেরেছেন? তাহলে অ্যাবাউট পেজের স্লাগটাও হবে কি অ্যাবাউট, কি ফ্রেজে কি হবে অ্যাবাউট, এবং আপনাকে অ্যাবাউট পেজের এসইউ করতে হবে ওই শব্দটা দিয়েই। আচ্ছা, তারপরে যেহেতু আমাদের হোম পেজ, আর হোম পেজকে তো আমরা একবারে ল্যান্ডিং পেজ রেখেছি, আমরা চাইলে এইখানে ফ্রিল্যান্সিং শব্দটা ইউজ করতে পারি, যেটা আমাদের দেখতে পারবে না কেউ। কারণ যদি সার্চ করার পরেও দেখেন কি ফ্রেজ লেন্থ আছে, কি ফ্রেজ ইন স্লাগ, দেখতে পারবে না বলতে বিষয়টা এইরকম যে ভিউ পেজে যদি আমি ক্লিক করি, এইখানে কিন্তু আমার হোম লেখা আসে নাই। এটা ওয়ার্ডপ্রেসের একটা ফিচার আছে যে যেখানে আপনি কোন পেজকে হোম পেজ বানাই দিবেন, সে অটোমেটিক হোম পেজ হবে, কিন্তু এইখানে হোম লেখাটা শো করবে না এই যে লিংকের পরে। তার মানে কি আপনি এইখানে ওই স্লাগটা ইউজ করতে পারেন না। আর হোম পেজকে র্যাঙ্কে নিয়ে আসতে পারলে কিন্তু কি বাকি পেজগুলো অটোমেটিক র্যাঙ্কে আসে। এসইও দি টাইটেল ইজ টু শর্ট। এই যে আপনারা যে টাইটেলটা ইউজ করেছেন এইটা, ঠিক আছে, অনেক ছোট একটা টাইটেল। তো আপনি চাইলে আপনার হোম পেজকে পেজের নাম চেঞ্জ করেও কি করতে পারেন, আপনি টাইটেলটার ইস্যু করে নিতে পারেন। তবে এটা বেসিক্যালি লাগে না, ঠিক আছে? কেন লাগে না, যে আপনি যদি পেজের টাইটেল চেঞ্জ করে দেন, অন্যান্য পেজের ক্ষেত্রে যেটা হয়, যেমন আপনি যদি ব্লগ পেজের অ্যাবাউট পেজে যদি আপনি লিখে দেন ফ্রিল্যান্সিং, ওই পেজের নাম কিন্তু এইখানেও চলে আসবে, ঠিক আছে? অথবা আপনি চাইলে এই পেজটাকে যদি বলে দেন ফ্রিল্যান্সিং, যেহেতু এটা আমাদের ফোকাসিং কিওয়ার্ড, আচ্ছা দিলাম ফ্রিল্যান্সিং এ দিলাম, দেখা যাক কি আসে এখানে। কি ফ্রেজ আছে দেখেন, আমার ধীরে ধীরে কিন্তু এগুলা ঠিক হয়ে যাচ্ছে। টু শর্ট বলতেছে, টাইটেলটা টু শর্ট। তো যেহেতু এটা পেজ, আমরা পেজের টাইটেল আসলে অনেক বড় করব না, তো দুই একটা বিষয় আমাদের ইয়েলো থাকলেও কোনো প্রবলেম হবে না। ইমেজ কি ফ্রেজ, এই যে ছবি যেগুলো ইউজ করা হয়েছে, ওই ছবিগুলোর মধ্যে যদি আপনি কি ফ্রেজ গুলো বসায় দেন, তাহলে কি এটাও গ্রিন হয়ে যাবে। কি ফ্রেজ ইন সাব হেডিং, এই পেজে আমাদের অনেকগুলো সাব হেডিং আছে, দেখেন এটা একটা সাব হেডিং আছে, তারপরে এই যে এইগুলো সাব হেডিং আছে, হ্যাঁ সাব হেডিং আছে। এইগুলোতে আপনি যদি ফোকাস কিওয়ার্ডটা ইউজ করে দেন, তাহলে কিন্তু কি হবে, এইটাও গ্রিন হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে একটা পোস্ট যেভাবে আপনি এসইও করলেন, এই যে দেখুন মেটা ডেসক্রিপশন, এইখানে মেটা ডেসক্রিপশন আছে, আপনি যদি লিখে দেন এই মেটা বক্সের মধ্যে এসে এই পেজ রিলেটেড ফোকাস কিওয়ার্ড কে উদ্দেশ্য করে, এই পেজটাও কি করবে, অটোমেটিক গ্রিন হয়ে যাবে এসইও তে, ঠিক আছে? আর এই পেজের কিন্তু কি আছে, রিডেবিলিটি আছেই, সুন্দর। আর সেমা তো আপনার তো যে স্কেমা যেটাতে বোঝেন হচ্ছে, আমাদের ওয়েব পেজে কোনো কিছু সার্চ করলে কোথায় গিয়ে এটা শো করায়, এই যে বিভিন্ন পেজের যে এটা, যেমন আপনার সার্চ করেছিলেন সেদিন আমরা দেখেছিলাম, পুরো ওয়েবসাইটের স্কেমাই আপনি সেটআপ করতে পারেন, এই যে এইভাবে পেজের সেটা করে দেওয়া যায়। তো একটা পোস্ট যেভাবে আপনি এসইও করবেন, একটা পেজ আপনি সেম ভাবে এসইও করতে পারেন। আমি আজকে আরেকটা বিষয় দেখাতে চেয়েছিলাম, সেটা একটু দেখায়। এতটুকু কাজ কি আপনারা বুঝতে পারলেন কিনা, একটু জবাব দেন ভাই, সারা দেন একটু, আমি শুনি। জি ভাই, বুঝেছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে অন পেজ এসইও করার ক্ষেত্রে
আরো কিছু টপিক থাকে, সোশ্যাল শেয়ারিং আইকন। এই যে দেখুন কি লেখা আছে এখানে, সোশ্যাল শেয়ারিং আইকন। আসলে আপনি যে ব্লগ পোস্টটা যে লিখলেন, এই ব্লগ পোস্টটা আপনার মানুষ শেয়ার করতে পারছে কিনা, এরকম একটা বিষয় থাকে। দেখুন এই যে দেখুন সোশ্যাল শেয়ারিং আইকন আছে এখানে, বুঝতে পেরেছেন? যে কেউ চাইলেই কি করতে পারে, সরাসরি ফেসবুকে এটা শেয়ার করে দিতে পারে। তো এইগুলো কিন্তু অন পেজ এসইওর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ওয়ার্ডপ্রেসে কিন্তু সার্চ করেন সোশ্যাল শেয়ারিং আইকন প্লাগইন লিখে, অসংখ্য প্লাগইন আসবে, যে কোনো একটা প্লাগইন সেট আপ করে নিতে পারেন আপনি নিজের ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? আর যদি ক্লায়েন্টের হয় বলবেন যে আপনার সাইটে এটা নাই, আপনি কি চান কিনা, চাইলে কিন্তু ডিমান্ড বাড়াই নেবেন, এইরকম বিষয়। বা আপনি চাইলে ফ্রিতে করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। টেবিল অফ কন্টেন্ট নামে একটা বিষয় আছে। আসলে এই সবগুলো বিষয় যদি আমি দেখাতে যাই, এসইও এই ক্লাসগুলো করতে আপনার আরো 2টা ক্লাস লাগবে, ঠিক আছে? টেবিল অফ কন্টেন্ট কি, আমরা একটু ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে ঘুরে আসি, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। এসইও ট্রিক লিখলাম, ব্র্যান্ডিং। কেন আসলাম তার ওয়েবসাইটে, এই ভদ্রলোক খুবই ভালোভাবে টেবিল অফ কন্টেন্টটাকে ইউজ করে। এই যে দেখেন উনি কি করেছে কি, এইখানে আগে থেকে কিছু শিরোনাম উনি কি করছে লিখে রাখছে। কোন ইউজার এত দূর পর্যন্ত পড়ে না গিয়ে যদি তার শিরোনামগুলো পড়ে, এবং এই শিরোনামের মধ্যে হয়তো দেখা গেল তিনি এই বিষয়টা জানেন না, জাস্ট এখানে ক্লিক করবে, তাকে ওই জায়গাতে সে নিয়ে যাবে। দিস ইজ কল্ড টেবিল অফ কন্টেন্ট, যে আপনার কন্টেন্টের মধ্যে কোন কোন বিষয় আছে এগুলো আপনি লিস্ট আকারে বা টেবিল আকারে শো করাতে পারেন, যাতে ইউজাররা, এটা অনেক ইউজার ফ্রেন্ডলি একটা বিষয়, ঠিক আছে? যাতে দেখেন আপনাকে কিন্তু এত দূর কিন্তু কি স্ক্রল করে আসতে হলো না, আপনি জাস্ট সরাসরি গিয়ে এইখানে আপনি ক্লিক করলেন, আপনি চলে আসলেন ওই জায়গাতে। এইটারও কি প্লাগইন আছে যে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এই যে দেখুন আপনি যদি আপনার প্লাগইনসে গিয়ে যদি সার্চ করেন, এখানে টেবিল অফ কন্টেন্ট লিখে যদি সার্চ করেন, এইগুলো কিন্তু একটু আপনাকে কি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। এই যে আমি একটা বিষয় আপনাকে শেখাই দিলাম, এটা যদি আপনি না দেখেন তাহলে আপনি এটা পারবেন না। টেবিল অফ কন্টেন্ট লিখে সার্চ করেন, আপনার কাছে অনেক প্লাগইন আসবে, যে প্লাগইন গুলো আপনি ব্যবহার, এই যে ইজি টেবিল অফ কন্টেন্ট দেখেন 2 লক্ষ মানুষজন এখানে অ্যাক্টিভ ব্যবহার করছে, অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। জাস্ট এই প্লাগইনটাকে সেটআপ করতে হয় কিভাবে, এটা আপনারা সার্চ করুন ইউটিউবে বা গুগল, এবং আপনি যদি সেটআপ করে নেন, সেটআপ দেন, আপনি নিজেই পারবেন ফাংশনগুলো দেখে দেখে বলতে, আপনাকে বলে দিবে সে যে আপনি এই সাবহেডিং এ ক্লিক করতে পারেন, ওইখানে নিয়ে যাব। সময় নিয়ে এইগুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তো আমি এই একটা টুলসের কথা বলে দিলাম আপনাকে, যে টেবিল অফ কন্টেন্টটা কি জিনিস আর এটা কোথায় ইউজ করতে হয় বা কিভাবে পাওয়া যায়, ঠিক আছে? এই যে দেখুন ইজি টেবিল অফ কন্টেন্ট প্লাগইন নেম, আপনি সার্চ করলে ওয়ার্ডপ্রেসে পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে কি আছে, অল্টার ইমেজ তো দেখেছি আমরা, যে ইমেজ যখন আমরা আপলোড করি সেগুলোর কি আসে, অল্টার নেম দিতে হয়। এইবার আসলে আমাদের মেন কিছু বিষয়, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলে ভেরিফাই করব, কিভাবে আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করব, কিভাবে গুগলের অ্যানালিটিক্সে অ্যাড করব, বিং এ অ্যাড করব, তারপরে হচ্ছে কি আমরা কিভাবে robot.txt ইউজ করব। এই বিষয়টা আমরা এই ক্লাসে আর দেখবো না, আগামী ক্লাসে দেখে অন পেজ এসইও আমাদের শেষ, ঠিক আছে? কারণ এই যে বিষয়গুলো আছে এগুলো একটা করে টপিক, ঠিক আছে? আপনাকে কিছু বিষয় এখানে খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। সো আজকে যদি দেখেন এগুলো গুলিয়ে ফেলবেন। এখন বলুন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলো কিনা, বা কোনো বিষয় খটকা লাগলো কিনা, বুঝতে পারলেন কিনা। আগামী ক্লাসে আমরা এই নেক্সট স্টেপটা আমরা দেখবো। এতটুকু কিন্তু আপনার অন পেজ শেষ হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে। ইভেন আপনি যদি ফাইবারে যদি সার্চ করেন এটা লিখে, যে হচ্ছে ফাইবারে যান, গিয়ে যদি আপনি লেখেন যে অন পেজ এসইও লিখে দেন, সার্চ করলেন কিছু একটা, বা লিখে দেন আপনি যে গুগল সার্চ কনসোল, জাস্ট লিখে দেন। এই ছোট্ট একটা কাজ কিন্তু দেখেন, আই উইল বিল্ড ম্যানেজ অপটিমাইজ গুগল অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, সার্চ কনসোল সেটআপ, এই দেখুন আই উইল সেটআপ গুগল অ্যাডসেন্স অ্যানালিটিক্স সার্চ কনসোল। এটা কিন্তু কি ছোট্ট ছোট্ট টপিক, ঠিক আছে? এইগুলোর কিন্তু কাজ আছে ফাইবারে। তো আপনি যদি এই 3টা টপিক যদি শিখতে পারেন,
ও আপনার স্কিলের মধ্যে ওই 3টা টপিকও যোগ করতে পারেন, যে আপনি প্রিমিয়াম প্যাকেজে আপনি এই সার্চ কনসোল সব যা আছে সব সেট আপ করে দিবেন, আপনি টাকা নেবেন $200। ঠিক আছে, এইরকম ভাবে আপনি হয়তো বা বেসিক প্যাকেজে কি করলেন, বেসিক প্যাকেজে আপনি অন পেজ একটা পোস্টের কাজটা করে দিলেন, পরের পরের প্যাকেজে আপনি কাজটা একটু বাড়ায় দেন, রেটটা বাড়ায় ধরেন, পরের প্যাকেজে আরো রেট বেশি করে ধরেন, সমস্ত কাজগুলো সেট আপ করে দেন। এই তো এখন আপনারা বলেন, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই কোন বিষয়গুলো আপনার ক্লিয়ার হলো বা হলো না, বা কোনটা বুঝতে পারলেন বা পারলেন না। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা কি ভাই বুঝতে পারছেন নাকি মাথার মধ্যে সব যাচ্ছে? বুঝতে পারছি স্যার স্যার। বুঝতে পারছি কিছুটা। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের নিজেদের বিজনেস হলে আমরা নিজেদের যে ফেস কিওয়ার্ডটা সেটা আমরা আগে বুঝতে পারছি যে আমার টার্গেট কি কি করা। কিন্তু যখন ক্লায়েন্টের পেজ ওয়েবসাইট হবে, সেক্ষেত্রে কি সে সবকিছু উনি প্রোভাইড করবে আমাদেরকে, না আমরা নিজেরা খুঁজে নিতে হবে তার কন্টেন্ট থেকে? সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। আপনি যখনই অন পেজ এসইও করবেন, আপনাকে তো একটা ব্লগের পোস্ট অথবা আপনাকে কোনো পেজ দেওয়া হবে, তাই না? আপনাকে শুনতে হবে যে এই টপিকটা কিসের, টপিকটা কোন রিলেটেড, অথবা আপনি যদি একটু পড়ে দেখেন যে হ্যাঁ এখানে হেডিংটা কি বোঝাতে যাচ্ছে, একটু যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর তারপর যদি আপনি না বুঝেন যে আপনার এটা কোন কিওয়ার্ডের উপরে লেখা হয়েছে, ওই কিওয়ার্ড গুলো আপনাকে তিনি প্রোভাইড করবে। জাস্ট আপনি যদি বলে দেন, জিজ্ঞাসা করেন, তাহলে উনি দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা ইয়াতে অন পেজ কিছু ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক ইউজ করি, তো ওই লিঙ্ক গুলো উনি প্রোভাইড করবেন। ইনবাউন্ড লিংক এবং আউটবাউন্ড লিংক উনি প্রোভাইড করবে না, বা যদি এটা অ্যাকচুয়ালি যিনি কন্টেন্ট লিখবে তার উপরে ডিপেন্ড করবে। বাট আপনি যদি অন পেজে, আচ্ছা আপনি একটু মিউট করে রাখেন, শিপুল বর্মন, শিপুল বর্মন ভাই একটু মিউট করতে হয় যে, হ্যাঁ। ইনবাউন্ড লিংক অথবা আউটবাউন্ড লিংক এইগুলো তো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে না, এটা যিনি কন্টেন্ট লিখে তিনি দেয়। এই যে আমরা যেটা একটা র কন্টেন্ট লিখছি, যার কারণে এতগুলো স্টেপ আপনাকে পার হতে হবে, কিন্তু একটা রেডিমেড কন্টেন্টে ম্যাক্সিমাম বিষয় থাকে, তার লিঙ্ক করা থাকতে পারে, আউটবাউন্ড লিঙ্ক থাকতে পারে, ইন্টারনাল লিঙ্ক থাকতে পারে। যদি না থাকে, আপনি ক্লায়েন্টকে এই বিষয়গুলো বলতে হবে যে আপনার এই পোস্টের মধ্যে আমি ইন্টারনাল লিঙ্ক সেট আপ করে দিব অন্য একটা পোস্টের সাথে, বা রিলেভেন্ট পোস্ট কোনটা আছে। ঠিক আছে, আপনাকে যখন এসইও দায়িত্ব দেওয়া হবে, আপনার কিন্তু সাইটের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এসইওর কাজ করার জন্য। তখন আপনাকে কিন্তু এই বিষয়গুলো একটু খুঁজে খুঁজে দেখতে হবে, অথবা ক্লায়েন্টকে বললেও তিনি বলে দিবে, কিংবা যিনি কন্টেন্ট লিখেছে তিনি দেখেন যে আগে এগুলো সেট আপ করে রেখে দিছে। বুঝতে পেরেছেন? অথবা আপনি যখন কাজ নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, তখন আপনি দেখবেন সাইটটা নেবেন, ক্লায়েন্টের সাইটটা নিয়ে বলবেন যে দেখি আপনার ওয়েবসাইটটা আমি কি অবস্থা। আপনি দেখলেন, দেখে বললেন হ্যাঁ আপনার পোস্টটা তো এরকম এরকম বিষয়, তো বাজেট কিন্তু এত। বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি। আন্দাজে কিন্তু কোনো কাজ নেওয়া যাবে না। এসিওর কাজ যখনই আপনাকে দিবে, ক্লায়েন্টের সাথে আপনি যখন কথাবার্তা বলবেন, তখন কি করবেন, তার কাছ থেকে সাইটের লিঙ্ক চেয়ে নিবেন, ঠিক আছে, তারপরে আপনি জাস্ট কথা বলবেন। আর কেউ? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি জি ভাই, আশফিক শাহরিয়ার মুকুল। জি ভাই, আমরা গিগ সার্চে অনেক সময় আগে দেখছি আপনি দেখাইছেন যে H1 H2 H3 যেটা থাকে ওইটা কি আমাদের হেডিং 1 2 3 যেটা দেখলেন এটাই? রাইট, এইচ থেকে হেডিং বুঝায়, ঠিক আছে। H1 থেকে হেডিং 1 সবচেয়ে বড় হেডিং, H2 তে হেডিং 2, এটা হেডিং 1 এর থেকে একটু ছোট হেডিং। আপনার পত্রিকা দেখেন না যে প্রথম পেজে যেটা থাকে অনেক বড় করে লেখা থাকে, এটা হেডিং 1 দিয়ে ইউজ করে। তো যেই হেডিংটা যত বড়, তার গুরুত্ব কি তত বেশি। বড় বলতে হেডিং 1 যেটা, সেটার গুরুত্ব সবচেয়ে বেশি ওই পেজের মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট। তো 1 থেকে 6 ধরনের হেডিং ইউজ করা যায় সেই হেডিং এটা। এবং ফাইবারেও কি, আপনি যখন গিগ তৈরি করেন তখনও হেডিং দিতে হয়, এবং হেডিং অপটিমাইজ করে দিতে হয় অন পেজ এসইও তে। আপনারা এই যে খেয়াল করে রেখেছেন আপনি, ফাইবার গিগের মধ্যে লেখা আছে অনেকের হেডিং 1 হেডিং 2 হেডিং 3 অপটিমাইজ করে দিবে। দিস ইজ এই কাজটাই। আর হ্যাঁ, কেউ? জি আরেকটা প্রশ্ন ছিল যে আমরা যখন প্লাগইন গুলো ব্যবহার করব, প্লাগইন গুলো কি বায়ার আমাদেরকে প্রোভাইড করবে নাকি আমরা ফ্রিটা ইনস্টল করে নিব? এই ক্ষেত্রে দেখবেন যে বায়ারের ওয়েবসাইটে যদি প্লাগইন না থাকে, আপনি বলতে হবে যে আমি আপনার ওয়েবসাইটে প্লাগইনটা সেট আপ করে দিচ্ছি।
এটা কিন্তু বেসিক প্যাকেজ থেকে শুরু হয়। ওয়ান পেজ এসইও এর ক্ষেত্রে লেখা থাকে ইউজ টু এসইও সেটআপ, তারপর তো শুরু হয় যে দুইটা পোস্ট অথবা তিনটা পোস্ট অথবা একটা পেজ সেটআপ করে দেবে, মানে অন পেজ এসইও করে দেবে। যদি প্লাগইন না থাকে এসইওর, আপনারা জাস্ট ফ্রি প্লাগইন আপনি সেটআপ করে নিলেন আপনার কাজের জন্য। আর যদি সেটআপ করা থাকে তো করাই থাকলো, আপনি শুধু গিয়ে কাজটা শুরু করে দিবেন। ডেনসিটি কি প্রেস যেটা, ওইটা আমাদের যদি আমাদের যত লেন্থ বড় হবে আমাদের পোস্টের, সেখানে কি ততটা কি যে পার্সেন্টেজটা ওইটা কম বেশি হতে পারে? রাইট। তো এই ক্ষেত্রে যদি যদি দেখা যায় যে আপনার কন্টেন্টের সাথে কিওয়ার্ড ডেনসিটি মিলতেছে না, ঠিক আছে, কিওয়ার্ড ডেনসিটি কি হয়, কম বেশি হয়, তো আপনার তখন বলতে হবে যে আপনার পোস্টের এই অবস্থা, তো কিওয়ার্ড ডেনসিটি হয় একটু বাড়াতে হবে। যদি বাড়াতে হয় তাহলে আপনার কন্টেন্টের যিনি কন্টেন্ট রাইটার তাকে একটু বলতে হবে যে বাড়ায় নিতে, মানে লিখে নিতে। সবগুলো যে আপনি গ্রিন করতে পারবেন তা কিন্তু না। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে সবকে আপনি গ্রিন করতে পারবেন না, কেন? এই কন্টেন্টটা অন্য কেউ লিখছে, সে সবগুলো বিষয় হয়তো বা মাথায় রেখে লিখে নেই। তো প্রথমে দেখবেন যে তার ওয়েবসাইটে একটা ছবি তুলবেন যে আপনার ওয়েবসাইটে এই কয়টা বিষয় গ্রেড হয়ে আছে, যেটা এই কয়টা বিষয় আমি ফিক্স করতে পারবো আপনার ওয়েবসাইটে, আর বাকিটুকু এটা আমার আয়ত্তে নাই, এটা আপনার কন্টেন্ট রাইটারের আয়ত্তে। বুঝতে পেরেছেন? তিনি এটা বুঝবে। জি, থ্যাংক ইউ। ওকে, আর কেউ? ভাই আমি একটু ক্লাসের বাইরের কথা বলবো। ক্লাসের বাইরের কি কথা ভাই? ভাই ওই যে আমি আপনারা যে ওই যে লিড জেনারেশনের যে একটা দিছিলাম না হোয়াটসঅ্যাপে, ওটা কি দেখছিলেন না? ভাই দেখেছি, আপনাকে আমি প্রশ্ন করেছি যে এটা ম্যানুয়ালি করেছেন নাকি আপনি হচ্ছে আপনি উত্তর দিয়েছিলেন snop.io দিয়ে করেছিলেন। হ্যাঁ, scrap.io। হ্যাঁ, scrap.io দিয়ে করেছেন। বলেন কি আপনার জন্য কি করতে পারি আমি? না ভাই ওইটাই আর কি, যে মানে ঠিকঠাক হয়েছে কিনা আর কি সেটা। জি, ঠিকঠাক কেন হবে না, এটা তো একটা সফটওয়্যার দিয়ে করে ফেলেছেন, খুবই ভালো। আচ্ছা, আর কেউ ক্লাস রিলেটেড প্রশ্ন? তার পিকচার সেটের একটা কি আসছিল নাকি, আমার ভুল হলো, এইটা একটু ওকে, আমি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা বিষয়টা। জি স্যার। আপনার ওয়েবসাইটে যখন কোনো ছবি সেট আপ করবেন, যেমন আমি চাচ্ছি যে এইখানে একটা ছবি থাকুক, আমার আমার সাইটে একটা ছবি থাকুক, রিলেভেন্ট ছবি থাকুক, তাহলে কি করতে হবে? এই যে ডান বাম পাশে দেখেন প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করে ইমেজ লেখা আছে দেখেন, এই যে ইমেজ, ক্লিক করেন। তারপরে আপলোড, আপনি চাইলে আপনার ডিভাইস থেকে আপনি আপলোড করতে পারেন, অথবা চাইলে এই ওয়েবসাইটে যদি কোনো ছবি থাকে সেটা আপনি ইউজ করতে পারেন। আমি এখানে আমার ওয়েবসাইট থেকে ফটোগুলো দিলাম, ধরলাম আমি এই ফটোটা দিলাম। এবার দেখেন এই ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি আসছে, এখানে বলছে অল্টার টেক্সট। এইখানে অল্টার টেক্সটে আপনি কি ফ্রেশ সহ দিতে হবে, এটা যে হাউ টু ফিশ, তারপরে আপনি যা কিছু লেখা লিখলেন যে এ বয় ইজ ক্যাচিং ফিশ, যেটা আপনার মানে রিলেভেন্ট যে লাইন, কিন্তু আপনার এইখানে এই কি ফ্রেজটা থাকতে হবে, ঠিক আছে? আপনি চাইলে আবার এটার টাইটেলটাও ইউজ করতে পারেন। আপনি চাইলে এই ছবি সম্পর্কে আরো কিছু ক্লিক বাই কি দিলেন, স্যামসাং ডিভাইস বা অমুক, যেটা আপনার ক্যাপশনটা মানায় আর কি, বলো না ছবির ক্যাপশনটা কি, সেটা দিতে পারেন। দেখেন সিলেক্ট দিলাম, এই যে ছবিটা আসলো এইখানে, আর হচ্ছে ছবিটার ক্যাপশন আসলো ভিতরে। দেখেন, বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে ছবি সেট আপ করা এবং ছবির একটা ক্যাপশন দেওয়া এবং ছবির অল্টার টেক্সট দেওয়া, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবং দেখেন এইখানে কিন্তু তারা বলে দিয়েছে ছবির ক্যাপশনও আছে, কোনো সমস্যা হয় না। বলেন। স্যার স্যার এটা তো একটা এসে দেখালেন, যেমন আমার কিন্তু কি বলে এসইও করতে হবে আমার কিচেনের নিয়ে, তখন রাইট, আমি কিচেনের ওই মানে কি মানে কোন ছবি বের করব? আচ্ছা ধরুন আপনার কম্পিউটারে জি, মনে করলাম যে এই ছবিটা হচ্ছে রিলেভেন্ট। আচ্ছা, আমি একটা কিচেনের ছবি একটা ডাউনলোড করে দিই, বা মাছ ধরার একটা আমি ছবি ছবি নিয়ে নেই, মাছ ধরার, যে হাউ টু ফিশ, আমি একটা ছবি নিয়ে নেই, ইমেজ ধরলাম যে হচ্ছে এই ছবিটা নিলাম। এটা আপনার তো হয়তোবা ক্যামেরাতে তুলেছেন, অথবা আপনি কোথাও থেকে ডাউনলোড করেছেন, বা আপনার নিজের তোলা ছবি, সেটা আপনি কম্পিউটারে কি করেছেন, সেভ করে নিছেন। আমি এটাকে সেভ করছি, সেভ করলাম, ডেস্কটপে নিলাম, ইমেজ লেখা আছে দেখেন,
এবার আমি আমার পোস্টের মধ্যে যাব, গিয়ে এইখানে ক্লিক করলাম। আচ্ছা, এটা কি পোস্ট নাকি পেজ? এটা আমাদের আরেকটা পোস্ট, এই পোস্টে কাজ করছিলাম আমরা। ধরুন এটা, এইখানে আপনারা ছবি বসায় দিবেন, আপনার ডিভাইসে নেওয়া ছবিটা। জাস্ট ক্লিক করেন এখানে, ইমেজ আপলোড, এই যে আপলোডে ক্লিক করেন, দেখেন এইবার কিন্তু আপনার ডিভাইসে যে যে ছবিগুলো আছে, আপনার পুরো কি কম্পিউটারে কি আছে না আছে সেগুলো কিন্তু কি দেখা যাচ্ছে। বুঝতে পেরেছেন? জাস্ট ক্লিক হিয়ার, দেখছেন? যে যেভাবে আমরা ছবি আপলোড করি মূলত। হ্যাঁ হ্যাঁ, রাইট, সেম আ- প্রসেস। আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে বিষয়। কিংবা আপনি চাইলে আপনার ওয়েবসাইটে আগে থেকেই অনেক ছবি যুক্ত করে রাখতে পারেন। এই যে দেখেন, মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে আপনার কাছে যে যে ছবিগুলা মনে হয় আপলোড করা দরকার, সেইগুলো আপনি কি করবেন, অ্যাড নিয়ে ক্লিক করে আপলোড করে নেবেন। তাহলে সুন্দর হবে, আরো সুবিধা হবে, আপনাকে আর বারবার ছবিটা খুঁজতে হবে না। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের এখানে মনে হয় আর.এস. রাসেল নামে একজন ভাই ছিলেন, আর.এস. রাসেল, রিজওয়ানুল ইসলাম ভাই, তিনি আপনাদেরকে তার ফ্রি যে হোস্টিংটা, এই হোস্টিং থেকে ওয়েবসাইট ক্রিয়েট করে দেওয়ার কথা বলেছিলেন। তিনি কি এখানে আছেন আজকে? রাসেল ভাই কি আছেন? যাদের লাইভ হোস্ট নাই তাদেরকে উনি তার ওয়েবসাইটে যেহেতু হোস্টিং এ অনেক বেশি স্পেস আছে, তো উনি মনে হয় বলেছিলেন যে আপনাদেরকে প্র্যাকটিস পারপাসে এই লাইভ হোস্টে ওয়ার্ডপ্রেসটা সেটআপ করে দিবে, আপনারা জাস্ট পাসওয়ার্ড নিয়ে সেই কাজটা করে দিবেন বা আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তার সাথে একটু কানেক্ট করবেন, যদি উনি আজকে থাকে একটু রেসপন্স করবেন ভাই। সম্ভবত নাই, তাকে একটু ফেসবুকে নক করলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ডোমেইন হোস্টিং এর যে বিষয়টা। তো এসইও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটা টপিক। আপনি চাইলেই 3 মাসের একটা কোর্স করতে পারেন এসইও নিয়ে। ঠিক আছে, তারপরেও আপনি এসইও শেষ হবে না। কারণটা কি, এখানে অনেক অনেক বিষয় থাকে। তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার জন্য যতটুকু এসইও প্রয়োজন, অন পেজ এসইওটা আমি দেখিয়ে দিলাম। অফ পেজ এসইওর শেষ নাই। অন পেজ এসইওটা কি করতে হয়, একবারই করতে হয়, এটা একটা শেষ আছে। অফ পেজ এসইওর কোনো শেষ নাই। ঠিক আছে, অফ পেজ এসইওটা আপনি কি করতে পারেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়া ছাড়াই আপনি করে ফেলতে পারেন। তো অফ পেজ এসইওর কাজ আরো সহজ, কিছু মেথড আছে, আমি চেষ্টা করব মোটামুটি ভাবে দেখিয়ে দেওয়ার। এবং যুক্ত থাকবেন, কারণ এসইও নিয়েও যদি কেউ কাজ করতে চান, কিংবা যদি কেউ এসইও এজেন্সি দাঁড় করাতে চান, তারা কিন্তু করতে পারেন লোকাল মার্কেট অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে। এসইও অনেক ডিমান্ড আছে। বলেন। স্যার অন পেজ এসইও যদি আমরা দেখাইতে পারবো ক্লায়েন্টকে কিভাবে আমরা কতটুকু তার পেজে ওয়েবসাইটে এসইও করছি, কিন্তু অফ পেজ এসইও কিভাবে প্রুভ করে যে আমি আপনার পেজের ওয়েবসাইটে অফ পেজ এসইও করছি? আচ্ছা, অফ পেজ এসইওর প্রমাণও দেওয়া যায়। আপনি এক্সেল শিটে, ধরুন আপনার ক্লায়েন্ট বলছে যে আমার এই সাইটের 40টা ব্যাকলিঙ্ক করে দেন। ঠিক আছে, আপনি 40টা জায়গায় গিয়ে ব্যাকলিঙ্ক করে দিলেন এবং ওই সেই ব্যাকলিঙ্ক গুলোর লিঙ্ক আপনি এক্সেল শিটে বসায় দিলেন। তারপর শিটটা জমা দিলেন যে এই যে আপনি চেক করে নেন, আপনার আমি এই লিঙ্ক গুলো বসায় দিয়ে এসেছি। বুঝতে পারছেন? এরকম অনেক বিষয় থাকে। আপনি চাইলে ফাইল প্রোভাইড করতে পারেন, স্ক্রিনশট প্রোভাইড করতে পারেন, লিঙ্ক প্রোভাইড করতে পারেন। লিঙ্কটা কি যে ওয়েবসাইটে আমি বসাচ্ছি ওই ওয়েবসাইটের লিঙ্ক, না আমি যে জি, আপনি 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 যেখানে বসিয়ে দিলেন বা আপনি যেখানে গিয়ে প্রমোশন করে আসছেন, ওই জায়গার লিঙ্ক, যাতে ক্লায়েন্ট এখানে দেখতে পারে গিয়ে যে হ্যাঁ আসলে মাহিন আলম আমার এই কাজটা করে দিয়েছে। এই যে আমি সেখানে দেখতে পাচ্ছি। আপনি যদি কারোর কাজ দেন যে আপনার প্রোফাইলে আপনারা পোস্ট দিবেন, সে আছে মনে করেন যে হচ্ছে ঢাকাতে, আপনি আছেন বরিশালে, তো আপনি যদি একটা পোস্ট দেন আর পোস্ট দিয়ে যদি একটা লিঙ্ক তাকে দেন, সে দেখতে পারবে কি পারবে না? জি স্যার পারবে। সেম কাহিনী। তারপরে আর মনে হয় কোনো প্রশ্ন নাই? হ্যাঁ বলেন, শিপুল বর্মন। স্যার লিংকডইন সেটআপটা যদি একটু দেখাই দেন, একটু অনেক ঝামেলা মনে হয়। আচ্ছা ভাই, লিঙ্কডইনে ক্লাস আছে তো আপনাদের? লিঙ্কডইনের আমি একটু নতুন অ্যাকাউন্ট একটু ঝামেলা হইতেছে। আপাতত যদি ঝামেলা হয়, এটা একটু চেষ্টা করেন ইউটিউব থেকে সলিউশন করে নেওয়ার। আর আপনাদের লিঙ্কডইনে ক্লাস থাকবে। ঠিক আছে, ওকে। স্যার জি স্যার আমার স্যার আমার
আমি একটু এই ফাঁকে আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নিই। ভিডিও চাইলে আপনারা অন করতে পারেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করুন। একটা কথা ছিল স্যার। জি স্যার বলুন আমি এক প্লিজ। মিনিট আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাতাম, আমার এই ওয়ার্ডপ্রেসটা লগ ইন হচ্ছে না কেন যেন। দেন, শেয়ার দেন। আর এর ফাঁকে নয়রুন আক্তার প্রশ্ন করেন। ভাই আমি অসুস্থতার জন্য লাস্ট 3টা ক্লাস করতে পারিনি। জি, আপনাদের তিনটা ক্লাস আগামীকাল, তো বৃহস্পতিবারের মধ্যে আজকে ক্লাস সহ ইউটিউবে আপলোড হবে, আর বাকিগুলো ফেসবুক পেজে আছে। জি ভাই, ক্লিক করেন। শেয়ার হয়েছে তো মনে হয় স্যার। আপনার স্ক্রিনটা, হ্যাঁ বলেন। স্যার আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। জি ভাই, জি শেয়ার হয়েছে। এমন আসে লগ ইন করলে আসে না। এই যে জ্যাকপট কি যেন বলছে এটা। জেটপ্যাক হ্যাজ লকড ইউর সাইট লগইন পেজ। ঠিক আছে, জি স্যার। আপনি অনেকবার হয়তো বা চেষ্টা করেছেন। ইউ ক্যান আনলক ইউর লগইন বাই সেন্ডিং ইউর সেলফ স্পেশাল লিঙ্ক ভাই মেইল। মানে জেটপ্যাক হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা নিজস্ব প্লাগইন। এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেসকে অনেক সিকিউরিটি প্রদান করে, এবং এরা যদি দেখে যে আপনি ভায়োলেশন করেছেন, তখন তারা আপনাকে ওয়ার্নিং দিয়ে লক করে দেয়। তো আপনাকে বলছে এখানে, তো আপনি চাইলে আপনার ইমেলের মাধ্যমে স্পেশাল লিংকের মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন। আর আপনি এটা হচ্ছে ওয়েবসাইটটা ফ্রি ক্রিয়েট করেছেন নাকি? জি স্যার। wordpress.org তে জি স্যার ওয়ার্ড যান, ক্লিক করেন। এটা Mail- এখানে ইমেল দিলে আসতেছে না স্যার। তাহলে হয়তো আপনি ভুল ভাল মেল দিয়েছেন ভাই। ভুল হলো না, ভুল নাই, আমি তো দিচ্ছি আমার তুই যে ইমেলে আপনাদের সাথে যোগাযোগ করি সেই ইমেলে দিলাম। আপনি যখন হয়তো ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলেন, তখন কোনো বানান বা অন্য কোনো স্পেলিং ভুল করেছেন। তাছাড়া ইমেল যদি আপনি দেন এখানে, তারা আপনাকে অবশ্যই ইমেল পাঠাবে, এবং তাহলে ওইখানে আমি একটা log লিংক out- তারা দিবে। লগ আউট করে কি আবার ওয়ার্ডপ্রেস সেটআপ দেবো? হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি, নরন আক্তারের কি আর কোনো প্রশ্ন ছিল? না ভাইয়া, জিজ্ঞেস করছিলাম যে মানে কি করবো এখন আমি এটাই। আচ্ছা, আপনাদের যে হচ্ছে তিনটা ক্লাস বৃহস্পতিবারের মধ্যে ইউটিউবে লাইভে যাবে, আজকের সহ